এরপর হয়তো স্যার ওইটা শুরু করবে। ওটা বেশ বড় আলোচনা আছে। এবার ওই ইয়ে বিজয়িনের যেটা পাবলিশ করেছে বা ইকোনমিক্স থেকে যে বইটা বের করেছে ওতে নিউ রেমিডিসটা দেওয়া আছে। ইকোনমিক যেটা করেছে মেটেরিয়াল পরে নিউ রেমিডিজের ওই 24টা মেডিসিন দেওয়া আছে। আর বিজয়িনে সব অ্যালফাবেটিক্যালি একসঙ্গে করা আছে। আচ্ছা, ভালো আলোচনা। ঠিক আছে স্যার, আমাদের সাথে থাকবেন। চেষ্টা করবো। আসলে আমি এত রাত জাগতে পারি না, ভোর 4টে উঠতে হয় রেগুলার। তারপরে আপনার নেটওয়ার্কের একটু সমস্যা আছে, তাই না? নেটওয়ার্কটা আমার খুব সমস্যা। স্যার আপনি সকাল স্যার 4টে উঠতে হয় কেন রোজ? ওটা আমার 4টে উঠতে? ওটা আমার রুটিন। আমার ওটা আমার রুটিন, আমার কিছু কাজ থাকে। আচ্ছা, সেই জন্য আমি উঠি। না আপনি বাড়িতে চেম্বার করেন কখন? চেম্বার আমি 4টে উঠি, বাড়ির কিছু কাজকর্ম থাকে, পড়াশোনা থাকে, সেগুলো সেরে তারপরে চেম্বারে যাই। ওই 8টা থেকে 9টা-10টার আগে তো যান না? 8টার আগে যাই না, 8:30 9টা এরম বেজে যায়। চেম্বার কি বাড়ির থেকে খুব দূরে? এই সাইকেলে মিনিট 10। তাহলে তো অসুবিধা নেই। না না, সেটা অসুবিধা নেই। আচ্ছা, তারপর সেই জন্য 4টে ওঠেন, এটাই শুনতে মানে মানে ইয়ে লাগলো। কারণ আপনাকে কি নিজে রান্না বাড়ি সব করে নিতে হয় নাকি না 4টে উঠে পড়াশোনা করেন? না, এমনি কিছু কাজকর্ম থাকে, মা একটু অসুস্থ আছে, আর আমি পড়াশোনা করি এই সময়টা। সকালবেলা একটু পড়াশোনারও চাপ থাকে। তারপরে তো জানেন কিছু প্রাতক্রিয়া থাকে সকালে উঠে। যেমন একটু আমি যেটা করি, একটু ওই প্রাণায়াম এগুলো করি আর কি। একটু গীতা পড়া এইসব, এই করে একটা সময় দিতে হয়। এই জন্য আর কি 4টে উঠি। ঠিক আছে, ধন্যবাদ, রাখছি। ঠিক আছে স্যার, আমাদের সাথে থাকুন। আমাদের মাঝে অর্ণব স্যার যুক্ত স্যার, হয়েছেন। হ্যাঁ, অর্ণব চক্রবর্তী স্যার আসছেন, নীলকমল বর্মন স্যার যুক্ত হয়েছেন, নির্মলেন্দু গায়ন স্যার যুক্ত হয়েছেন। স্বপন, স্বপন আমি আজকে ঢুকলাম, তপনদা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি লক্ষ্য করেছি, আমি আন্দাজ করছিলাম যে আমাদের তপনদাই হবে। হ্যাঁ ঢুকলাম আজকে দেখি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আরো ভালো আলোচনা হবে। আমাদের মাঝে স্যার চলে এসেছেন। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি গো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এবার শুরু করে দেওয়া যাক। হ্যাঁ স্যার, আজকে শুরু করে দেওয়া যাক। আমাদের তো অনেকজন মানিকলাল মন্ডল দাদা যুক্ত হয়েছেন, মানিলাল স্যার উনি পড়বেন। আজকে একটু স্যার তপন এসছে আজকে দেখছি। তপন, জি স্যার, তপন আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তপন আজকে এসছে। তপনের স্বপন তো আগে শুনতে পেলাম। পার্থ এসে যাবে মনে হচ্ছে। স্যার তাহলে কি শুরু করে দেবো? হ্যাঁ অবশ্যই শুরু করবো। আর কি করলে আপনি, পার্থ এসে যাবে। পার্থ কোনো কারণে একটু লেট হচ্ছে, হয়তো কোনো কারণে এসে যাবে। আজকে শুরু করছি আমি। আজ 21শে নভেম্বর 2021। সকলকে হোমিও দর্পণ গ্রুপে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের একটা সারপ্রাইজ ক্লাস আছে। আজকে নেট্রাম সাল্প নিয়ে আলোচনা যদিও হওয়ার কথা, কিন্তু আজকে একটু অন্যরকম ক্লাস হবে। আপনারা সবাই মন দিয়ে শুনবেন। বিশেষ করে জুনিয়র চিকিৎসক যারা আছে তাদের 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 জন্য এই ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ। তো আমি স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ উপস্থিত সকল চিকিৎসক বিন্দুকে ধন্যবাদ।
এবং আজকে আমি যেটা করব, আলোচনাটা যেটা করব, তরুণ শিক্ষার্থী যারা আছেন তারা এর মধ্যে অংশগ্রহণ করে মুখ খুলবেন। মুখ না খুললে কিন্তু শেখা যাবে না, মুখ খুলতে হবে। একটা কথা সবসময় জানবেন, সিনিয়র জুনিয়র এটা বড় কথা না। যদি আপনার কথার মধ্যে যুক্তির মধ্যে যদি নীতি থাকে, নীতির কাছে সবাই কিন্তু মাথা নত করতে বাধ্য হয়। সেই জন্যই বলি, ব্যক্তি বড় নয়, নীতি বড়। নীতি আজকে সেই আলোচনাটাই আমরা করব, যেখানে নীতিকে এবং যুক্তিকে আমরা বড় করে দেখার চেষ্টা করব বা ভাববার চেষ্টা করব, এবং প্রত্যেকের মধ্যে এই ভাবনাটা যাতে ছড়িয়ে পড়ে, সেটাই আমার মূল চেষ্টা। কারণ বই তো আপনাদের সবার কাছে আছে, বই তো যখন তখন আমরা পড়তে পারি। আমার মূল ইচ্ছে হচ্ছে চিন্তা ভাবনাটাকে ছড়িয়ে দেওয়া, হোমিওপ্যাথিক চিন্তা ভাবনা, যেটা আমাদের তপন কাঞ্জিলাল স্যার বারবার বলেন, হোমিওপ্যাথিক চোখ তৈরি করতে হবে। এই চোখটা তৈরি করাই হচ্ছে আমাদের মূল প্রয়াস। সেই প্রয়াসটা আপনারা সকলে সহযোগিতা করুন। এবং আগের দিন অ্যালফাবেটিক্যালি এ নাম দিয়ে সব আলোচনা মোটামুটি হয়েছিল। আজকে বি থেকে শুরু হবে। আমি যখন বলবো তখন ওই আমাদের দীপেন তখন নাম ধরে তাকে ডাকবেন এবং অবশ্যই অংশগ্রহণ করবে। এটা যেন আমাদের একান্ত অনুরোধ, আপনারা অংশগ্রহণ করবেন, তাহলেই বুঝতে পারবেন ব্যাপারটা কি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আমাদের কি এসে গেছে? মানিকলাল কি এসে গেছে? মানিকলাল মন্ডল স্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এসে গেছেন। এসে গেছে। তাহলে এবার আপনি পড়ুন, প্রথম প্যারা নয়, প্রথম সেন্টেন্সটা পড়ুন, তাহলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম এবং সমস্ত হোমিও বন্ধুদের আমি অভিনন্দন জানাই। এই সকলেই আমরা একসঙ্গে এক সুরে এরকম একটা প্ল্যাটফর্মে এত গুণীজনদের মধ্যে আমরা অনেক শিখতে পাচ্ছি, এবং ওনাদের শিক্ষকদের আমার প্রণাম জানাই। শুরু করছি আজকে নেট্রামের যতটা হয়েছিল তারপরের অংশ। নেট্রাম সালফেট। A woman during gestation attempted several times to hang herself. After this remedy, she was cheerful and there was no return of the suicidal disposition. তাহলে এর বাংলাটা কি হবে বলুন? হ্যাঁ, এটা বাংলা, সহজ বাংলা, যে একজন স্ত্রীলোক তার গর্ভকালে কয়েকবার গলায় দড়ি দিতে গিয়েছিলেন। এই ওষুধের প্রয়োগের পর তার মন প্রফুল্ল হয়েছিল বা আনন্দ লাভ করেছিল, এবং তার আত্মহত্যার প্রবৃত্তিও আর ফিরে আসেনি। এই যে এখানে আলোচনাটা যেটা হয়েছে, এখানে যে কথাটা বলা হচ্ছে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। ব্যাপার হচ্ছে কি, এখানে দুটো জিনিসকে ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে কি, এই যে জেস্টেশন পিরিয়ড, মানে ডিউরিং জেস্টেশন মানে প্রেগন্যান্সি পিরিয়ডে বা যখন তার পেটে বাচ্চা আছে, এই সময় পিরিয়ডের কথাটা এখানে একটা বলা হয়েছে। সেই সময়টা কি বলছে, বারবার সুইসাইডাল অ্যাটেম্প করেছে। কিভাবে সুইসাইডাল অ্যাটেম্প করেছে? না, গলায় দড়ি দিয়ে সে মরে যাওয়ার কথা সে ভেবেছে, এবং ওষুধ দেওয়ার পর কি হচ্ছে, সে চেয়ারফুল, সে আনন্দ উৎফুল্ল হয়ে পড়েছে, এবং তার ওই সুইসাইড করার চিন্তাটা তার মাথায় আর আসে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখান থেকে একটা জিনিস, কেন্টের এটা কিন্তু অবজারভেশন, তার মানে এটা হচ্ছে ওনার রোগী সারিয়ে ক্লিনিক্যাল অবজারভেশন। এখানে কি বলছেন, এখানে তাহলে দেখা যাচ্ছে যে মানুষটা সুইসাইড করার চেষ্টা করছে, যে রোগীটা, তার ওষুধ দেওয়ার পর কি হলো না, তার সুইসাইডাল টেন্ডেন্সি চলে গেল, সে আর ফিরে আসলো। তাহলে এখানে তো রোগীর কিন্তু মৌলিক চরিত্রের পরিবর্তন হচ্ছে। এটা নিয়ে আমাদের অনেক সময় আমরা ভাবি, মৌলিক চরিত্রের পরিবর্তন হবে কিনা ওষুধ দেওয়ার পর। ট্রু সিমিলিমাম দিলে পরে সেটা কিন্তু হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। কারণ কি, আমাদের যে সিমটম গুলো তৈরি হয়, যদি আমরা ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট থেকে যদি ভাবি, তাহলে বুঝতে হবে যে হেলদি কন্ডিশনে আমাদের ইচ্ছাগুলো যখন নর্মাল কন্ডিশনে থাকে মোরলেস, তখন আমাদের কিন্তু হেলদি প্রোডাক্ট তৈরি হয়, মানে আমাদের শরীরে স্বাস্থ্যকর প্রোডাক্ট তৈরি হয়, যার দ্বারা আমরা স্বাস্থ্যে থাকি, ভালো থাকি, আমরা ভালো অনুভব করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং শরীরে কোনো কিছু কষ্টদায়ক কোনো কিছু অনুভব করি না। আর যখন আমাদের এই
উইল গুলো যখন কোনো শত্রুর যখন আক্রান্ত হয় তখনই কিন্তু এই এই আক্রান্ত উইল বা পরিবর্তিত উইলের দ্বারাই কিন্তু বিভিন্ন রকম অস্বাচ্ছন্দ্য আসে এবং পরিবর্তিত উইলের ফলে কি আসছে, তার মরতে ইচ্ছা করছে, এই সুন্দর জীবনটাকে নষ্ট করে দিতে তার ইচ্ছা করছে। এমনকি প্রেগনেন্সি অবস্থায় যেখানে তার একটা বাচ্চা পেটে আসছে, মা হতে চলেছে, এইরকম একটা কন্ডিশনেও কিন্তু তার মনে হচ্ছে মরে গেলে ভালো হয়। দেখা যাচ্ছে এই যে ধ্বংসাত্মক প্রক্রিয়া, এইটা কিন্তু তার মাথার মধ্যে খেলছে। ওষুধ দেওয়ার পরে ধ্বংসাত্মক প্রক্রিয়া চলে গেল, ধ্বংস করার ইচ্ছে বা ধ্বংস উত্তপ, এই যে ঘটনাটা কি এটাও তো ইচ্ছের মধ্যেই পড়ে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলো যদি ঠিক সঠিকভাবে আমরা নিয়মিত প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইচ্ছেরও পরিবর্তন হয় এবং এটা কোনো মিথ্যে না, এটা আমরা বারে বারে আমাদের প্র্যাকটিস জীবনে দেখেছি। এখন তো আরো বেশি করে দেখতে পাই, প্রথম জীবনে কম দেখলেও এখন তো আরো বেশি করে দেখতে পাই। তার ফলে আমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু ভাবতে হবে যে ওষুধে তাহলে কত বড় কাজ করতে পারে। এবার হচ্ছে কি, এই জেস্টেশন, ডিউরিং জেস্টেশন মানে প্রেগনেন্সির সময়, এই প্রেগনেন্সির সময় ব্যাপারটা হচ্ছে কি, এই প্রেগনেন্সির ব্যাপারটা কিন্তু আমাদের খুব ভালো করে এই জায়গাটাকে একটু নাড়াঘাটা করতে হবে। নাড়াঘাটা করতে হবে এই কারণেই বলছি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেক কিছু ব্যাপার জড়িয়ে আছে এর মধ্যে। খুব ভালো করে শুনুন, প্রতিটি কথা ভালো করে শুনুন। এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে কি হচ্ছে না, এই যে প্রেগনেন্সি যখন হচ্ছে, প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু তার মানে ধরুন আপনি একটি ছেলেকে দেখছেন, ছেলের একটা জটিল রোগ দেখতে, তার মায়ের প্রেগনেন্সির খবরটা নিতে হবে। তার প্রেগনেন্সির খবরটা নিতে হবে, সেখানে তার কোন রকম অ্যাবর্শন হয়েছে কিনা এটা নিতে হবে, অ্যাবর্শনটা সে ইচ্ছে করে করেছে না এমনি হয়ে গেছে, এই হিস্ট্রিগুলো কিন্তু নিতে হবে। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ঘটনা। শুধু এই প্রেগনেন্সির সময়টা শুধুমাত্র এই হিস্ট্রিটাই নয়, প্রেগনেন্সির সময় তার মেন্টাল কন্ডিশন কি অবস্থায় ছিল, তার মানে তার সংসারে সেই সময় কতটুকু শান্তি কতটুকু অশান্তি তিনি ভোগ করেছেন, এটাও জানতে হবে। এবং প্রেগনেন্সির সময় তিনি কোন রকম চোট পেয়েছেন কিনা, সেটা শারীরিক হোক বা মানসিক চোট হোক, পেয়েছেন কিনা, এইগুলো আমাদের ভাবতে হবে। প্রেগনেন্সির সময় তিনি বড় কোনো রোগে আক্রান্ত হয়ে গিয়ে তিনি অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন কিনা, এইগুলো আমাদের জানতে হবে। যেমন ধরুন ম্যালেরিয়া, সিভিয়ার ম্যালেরিয়া হয়েছিল, নামটা হচ্ছে কি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়েছিল, তো ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়েছিল ডিউরিং প্রেগন্যান্সি, সেই রকম ইয়েকেও কিন্তু এই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া পজিটিভ ফ্যাক্টর ধরে সেখান থেকে ওষুধ দিয়ে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো। ফলে এই প্রেগন্যান্সি ব্যাপারটা কিন্তু খুব সোজা না। ছোট্ট করে আমি একটু আসছি। যেমন এই আমার একটা ব্যর্থতার কথা বলি প্রথমে, সেটা হচ্ছে কি, যখন আমার মায়াজম সম্বন্ধে খুব ধারণা ছিল না বা বুঝতাম না, যখন সেই রকম একটা অবস্থা, যখন আমি ডাক্তার তপন কাঞ্জিলালের চেম্বারে বসে আছি, আমি দেখতাম তিনি মাঝে মাঝে মেডোরিনাম দিতেন, কিন্তু আমি এই মেডোরিনাম যে তিনি দিতেন, তা আমি সেইখানে কিছু কিছু সময় দেখতাম যে ন্যাট্রামের মেন্টাল সিমটম আসছে, তিনি মেডোরিনাম দিতেন, আবার কখনো দেখতাম যে না এমনিতেই মেডোরিনাম দিচ্ছে, কিন্তু সেটা আমি স্বাভাবিকভাবে মেডোরিনাম ভাবতে পারছি না, ভাববার অবকাশ আমার ছিল না, মানে মেডোরিনাম খুঁজে পাচ্ছি এরকম একটা ব্যাপার ছিল। তা আমি এরকম করতে করতে কতগুলো জায়গায় তাকে জিজ্ঞেস করার পর তিনি একটা জায়গায় একদিন হঠাৎ বলে ফেলে, কি ব্যাপার, দেখছিস না যে হোল প্রেগনেন্সিতে বমিটা চলছে, হোল প্রেগনেন্সিতে বমিটা চলছে, আবার কি তো, ঠিক আছে। এরকম কয়েকটা দেখার পর আমার একটা বদ্ধমূল ধারণা হলো যে একটা মানুষের, একটা মহিলা যদি ফুল প্রেগনেন্সিতে যদি তার ওই ভমিটিং যদি থাকে, তাহলে ভমিটিং থাকলে কি হবে না, ওটাকে আমরা মেডোরিনাম দেব। এবার প্রত্যেকটা মানুষই কিন্তু সাধারণভাবে, আমিও তার ব্যতিক্রম না, আমরা সবাই কিন্তু সহজের পূজা, সহজকে পেতে আমরা খুব আনন্দিত, কিন্তু কোনো জিনিসকে কষ্ট করে পাওয়ার যে আনন্দ, সেই আনন্দ আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা চাই না। এবার আমি কি করলাম, আমি যখনই পেতে শুরু করলাম যে ওই হোল প্রেগনেন্সিতে তার ওই বমি আছে, চোখ বুঝিয়ে আমি তাকে শুরু করলাম, এবং অদ্ভুত ব্যাপার যে 2-2.5 বছরে একটাও ফেল করেনি, অসাধারণ রেজাল্ট। বলে একটা সিমটমের জন্য যদি আমি একটা মেডিসিন যদি প্রেসক্রাইব করতে পারি, এমন সহজ পন্থা কি আর হতে পারে, অসম্ভব না। এই করতে করতে আমাদের হ্যানিম্যানের দয়ায় বলতে পারা যায় আটকে গেলাম, ভালো রকম ভাবে আটকে গেলাম।
আটকে যাওয়ার পর তারা এত ঘনিষ্ঠ পেশেন্ট, তারা খুব জোর করে এসে তাদের আত্মীয়দের সেখানে মেরুইনাম দিয়ে কাজ হয় না, কারণ সেখানে তো ইয়ে ছিল, হোল প্রেগনেন্সি তাদের ইয়ে ছিল, বমি ভাব ছিল, বমি ছিল, খেতে পারেনি। তা আমি তো বললাম আচ্ছা আপনার সাথে, কিন্তু আচ্ছা যারা পড়ে গেল। তো তখন আমি সেই কেস রেকর্ডটা নিয়ে আমি স্যারের চেম্বারে গিয়ে স্যারকে পড়ে শোনালাম। তো পড়ে শোনার পর বলছে ঠিকই তো আছে, তুই কি দেখে দিয়েছিস? আমরা দেখ এইটা তো স্যার আছে, আমি তো এটা হলে দেন। তারপর স্যার হাসছে, আরে ওরে, উনি একটা কোনো ভাষা বলেছেন আমাকে আর কি গালাগালি দিয়ে, বলছে আমি কি শুধু ওইটুকু দেখে দেই রে, আমি তো আরো অনেক কিছু দেখি, তবে এখানে তো সাইকোটিক বেসটা আছে পেশেন্ট। তো তখন আমি জিজ্ঞেস করলাম সাইকোটিক বেসটা কোথা থেকে দেখতেন, তখন তুই একটা উদাহরণ দিলেন, এই দেখ তোর এই জায়গাটা। তাহলে স্যার ফেল করলো কেন? ফেল করেছে দেখ এখানে কোনো এটা তোর পরে হয়তো এটা লাগবে মেডিনা, কিন্তু ঘটনা হচ্ছে এখানে মনে হচ্ছে কোনো এক্সাইট কজ আছে, এবং সেটা সম্ভবত শরীর। তুই পেশেন্টটাকে আবার দুটো পেশেন্টের আমি নিয়ে গেছিলাম, তা বলছে আবার তুই রেকর্ড, আবার রেকর্ড করে এই জায়গাটা মেন্টাল জায়গাটা ভালো করে খুঁচিয়ে বার কর, বেরিয়ে যাবে। তা এইবার আমি সেটা এসে খুব উৎসাহিত হয়ে আবার ফিরে আসলাম। ফিরে আসার পর একটা পেশেন্টের মধ্যে কিন্তু অপমানের হিস্ট্রি পেলাম, আর একটা পেশেন্টের মধ্যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভের হিস্ট্রি পেলাম। অল দুটোই কিন্তু আমাদের শরীরের নেচার, মানে ইয়ের ক্ষেত্রে মানে আর কি, মানে প্লাজমেটি দিক দিয়ে ব্যাখ্যা করলেন শরীরের নেচার। এখন তাহলে এই যে এক্সাইটিং কজ যেটা আমরা পাচ্ছি, তখন পাওয়ার পর তখন সেই অনুযায়ী ওষুধ দিলাম, পেশেন্টটা কিন্তু অসাধারণ রেজাল্ট দিল। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সহজ যে পূজারি আমাদের হলে চলবে না। অনেকেই অনেক সিনিয়র আছেন যারা টিপস দেন, টিপস দিলে আমরা খুশি হই, তাকে পূজা করতে শুরু করি, ভুল করেও এই কাজ করবেন। যিনি টিপস দিচ্ছেন তিনি আপনার সর্বনাশ করবেন, এটা মনে রাখবেন। হোমিওপ্যাথি এত সহজ না, এটা সার্বিক চিকিৎসা ব্যবস্থা। ওই একটা দুটো ইয়ে থেকে করতে যাবেন না, হয়তো সিনিয়র যারা আছে তারা তো একটা দুটো থেকে প্রেসক্রিপশনটা করতে পারে, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশন আটকে যাবেন, পেশেন্টটাকে আলটিমেটলি কিন্তু নদী পার করতে পারবেন। তাহলে ব্যাপার হচ্ছে সহজ কোনো রাস্তা নেই, যেভাবে হ্যানি ম্যান বলেছেন অর্গানাইজ সেইভাবে কেস রেকর্ডিং করে আমাদের এগোতে হবে। তো এইখান থেকে একটা শিক্ষা পেলাম। এইবার হচ্ছে দ্বীপের একজন ইয়েকে হ্যাঁ স্যার, জুনিয়র ছিলেন, আমি তাকে আমি বাপি গোস্বামী স্যারকে বলতে চাইছি, অনুরোধ করছি ওনাকে ওনাকে স্যার কিছু বলবেন, আপনি রেডি? শুনতে পাচ্ছেন বাপি গোস্বামী স্যার? হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? বাপি গোস্বামী স্যার। জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, যে প্রেগনেন্সির সময় এই যে একটু বমি হচ্ছে, মায়েদের যে বমি এই বমি জন্য এটাকে কি বলা হয়, কি কারণে? সাধারণত এই সময়টাতে হচ্ছে আমাদের হরমোনাল কিছু ডিসচার্জেস হতে থাকে, যেটা মানে আমাদের ওই তাদের যে ওই ফার্টিলাইজেশনটা হতে থাকে, এই সময় কিছু হরমোনাল ডিসচার্জিং হতে থাকে, যেগুলো তাদেরকে ওই এক্সাইটিং হিসেবে কাজ করে। এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, এতটুকু জানি স্যার। আচ্ছা, আপনি এইটা বলছেন তাই তো? জি স্যার। আসলে আসলে ব্যাপারটা ঠিক তা নয়। ব্যাপারটা হচ্ছে কি, যে প্রেগনেন্সি যখন হচ্ছে তখন একটা ফরেন বডি যেন ভেতরে আছে, ফরেন বডি মানে যে বডিটা ছিল না, হ্যাঁ, এইটার এগেনস্টে কিন্তু ফিজিওলজিক্যাল প্রসেস অনুযায়ী এটা রিয়াক্ট করে, সিস্টেম রিয়াক্ট করে, পরে যখন বুঝলো না এটা তো অবিচ্ছেদ্য অঙ্গ, তখন আর রিয়াক্ট করে না, তখন কিন্তু সেটা চলে যায়। তাহলে এটা মোর অর লেস কিন্তু ফিজিওলজিক্যাল প্রসেস, ফিজিওলজিক্যাল প্রসেসের মধ্যে এটা পড়ছে। ঠিক আছে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, আপনি জানেন যে এগুলো কয়েক মাস থাকে, তারপরে এটা চলে যায় মায়ের। এই যে পেনটা কয়েক মাস থাকার বদলে পুরো প্রেগনেন্সিটা থাকলো, এই যে পুরো প্রেগনেন্সি থাকলো, এখান থেকে কি বৈশিষ্ট্য আপনার নজরে পড়লো? এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস মোর। জি স্যার, যদি এটা পুরো প্রেগনেন্সি জুড়ে থাকে, তাহলে হচ্ছে তার এক ধরনের ভয় কাজ করে যে সে বমি করছে, এটা থেকে সে হচ্ছে কি সে কিছুটা এক্সাইটমেন্ট যে আমি কি এই অবস্থায় আমার কি ক্ষতি হয়ে যাবে কিনা, এই মানসিকতা থেকে হয়তো তার এই বমি বমি ভাবটা তার দীর্ঘস্থায়ী হয়ে যায় বা যেতে চায় না। তার
আমি বাড়ি থেকে বলার মানে উত্তরটা বলার লোভ সামলাতে পারছি না স্যার। না স্যার, একে একে আমি জিজ্ঞাসা করবো। আজকে জুনিয়রদেরকে একটু স্যার আমি লোভ সামলাতে পারছি না। না, করবেন না, এইভাবে এরকম- করলে অসুবিধা হয়। কারণ আমাকে তো বাপি তো একা শিখবে না, হ্যাঁ, আরো তো অনেক ছেলে আছে। তাহলে এখানে ব্যাপারটা ওই রকম আপনি ভাবনা চিন্তা করছেন, ভাবনা চিন্তাটা কিন্তু ওরকম না। এই যে বমি ভাবটা 3-4 মাসের মধ্যে চলে যায়, আবার আপনাকে আবার বুঝিয়ে দিচ্ছি, 3-4 মাসের মধ্যে আপনার বমি ভাবটা চলে যায়, কারো কম কারো বেশি থাকে, ঠিক আছে, ব্যাপার গেল। কিন্তু 3-4 মাসের পরেও এই যে কন্টিনিউ করছে গোটা পিরিয়ডটা, যেটা এই যে গোটা পিরিয়ডটা কন্টিনিউ করছে, এইটা থেকে কি বৈশিষ্ট্য এর মধ্যে আছে, এই বৈশিষ্ট্য আপনাকে জানতে চাই। বৈশিষ্ট্য বলতে ভাবুন, ভেবে বলুন। মানে এই তার যে এই প্রেগনেন্সির সময় তার যে বমি বমি ভাবটা যাচ্ছে না, এটার মধ্যে কি বৈশিষ্ট্য আছে? মানে কোনো ফ্যাক্টর কাজ করছে কিনা, মানসিক কোনো ফ্যাক্টর কাজ করছে কিনা, এটা কোন কিছু চাই? না, তা না, বমিটা এই যে 3-4 মাসের মধ্যে তো যাওয়ার কথা, 3 মাস পরে, তারপরে কন্টিনিউ করলো, প্রেগনেন্সিটা কন্টিনিউ করলো, বমি হয়, এই যে কন্টিনিউটা করলো, কন্টিনিউ করলো, এই কন্টিনিউটা যে করলো, এটা কোনো বৈশিষ্ট্য কি বোঝা যাচ্ছে এখান থেকে? এখান থেকে তার এখান থেকে আমার ওই যে ওই ভয়ের ব্যাপারটাই শুধু মনে হচ্ছে যে আমার বমি ভাব কমছে না, এটা কি তাকে এক্সাইটেড করছে কিনা। আমি আমি তো ভয়ের কথা বলিনি, আমি শুধু বলেছি যে 3-4 মাস পর্যন্ত থাকে মায়েদের, তারপরে ওটা চলে যায়, চলে গিয়ে নর্মাল ইয়ে করে। হ্যাঁ, কিন্তু ব্যাপারে যে এই ক্ষেত্রে কিন্তু সে বমি ভাবটা চলতেই থাকে, পুরো ইয়েটাই চলতে থাকে। এই যে চলতে থাকে, এইটা থেকে কি বৈশিষ্ট্য? আচ্ছা, আপনার ইয়ে হলে এরপরে দেখো, এই বাপি গোস্বামী বলতে পারে এরপরে বি দিয়ে কে আছে, বিবিদের মাঝে কে ধরবে না, বিবিদের মাঝে পড়ছে আচ্ছা, ঠিক সিনিয়র। আছে স্যার। আমাদের মাঝে দিদি আছেন বাইজিদ হোসেন। হোসেন স্যার, বাইজিদ হোসেন স্যার, আপনি আনমিউট করুন, আপনাকে ধরেছেন স্যার। এই প্রশ্নের উত্তরটা নিয়ে কিছু ভাবছেন কি? বাইজিদ হোসেন শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট হন। তিনি তো আনমিউট হচ্ছেন না, তাহলে কি আমি নেক্সট চলে যাবো স্যার? নেক্সট চলে যান। আচ্ছা, নেক্সট আছেন ডি দিয়ে আমি শুরু করছি। ডি আছেন ডক্টর সুমাইয়া পারভিন ম্যাম, আপনিই বলুন। ডক্টর সুমাইয়া পারভিন। জি আদাব হ্যাঁ, বলুন। স্যার। এখানে আমি যতটুকু বুঝতে পারতেছি সেটা হচ্ছে কোনো এক্সাইটিং কজ রয়ে আছে যার জন্য তার বমিটা যাচ্ছে না, মানে 2-3 মাসে যেটা শেষ হয়ে যাওয়ার কথা, চলে যাওয়ার কথা, যাচ্ছে না, এই জন্য হয়তো এক্সাইটিং কোনো কজ রয়ে আছে পেছনে। আর এক্সাইটিং কজ যদি না থাকে তাহলে কি হবে, কি বৈশিষ্ট্য হবে? এক্সাইটিং কজ যদি না থাকে তাহলে কি হবে বৈশিষ্ট্য? অনেক মায়েরই এটা পাবে, কিন্তু অনেক মায়েরই এরকম বলেন, কিন্তু স্যার পারিবারিক কোনো সমস্যা, মেন্টাল কোনো সমস্যা। মেন্টাল কোনো সমস্যা ভাবছে, কিন্তু আমি যেটা বলছি যে এই যে তার কন্টিনিউয়াস গোটা পিরিয়ডটা চললো, এই শুধু এইটুকু কি ভাববো? স্যার আমার তো মাথায় আসতেছে এইটুকু যে এক্সাইটিং কজ থাকলে সেটা যদি ওই কজেশন দূর না করা পর্যন্ত তার এই বমি কন্টিনিউ হবেই, এটার জন্য তার হচ্ছে। আর পজিশন নেই, আমি বলছি তো কোনো পজিশন নেই, তাহলে তো কজেশন না চলছে। থাকলে মায়োজেটিক ট্রিটমেন্ট করতে হবে তার, সে তখন কি? মাঝখানে ট্রিটমেন্ট যখন হবে, তাহলে এখানে মায়াজমের কোন বৈশিষ্ট্যটা এখানে প্রকটিত হচ্ছে, সেইটাই যে জানতে চেয়েছি। আচ্ছা, কোন বৈশিষ্ট্যটা? স্যার হয়ে যাচ্ছে, এটা তো অ্যাবনরমালিটি, তাহলে হচ্ছে সাইকোটিক। এরকম যেহেতু হওয়ার কথা না কিন্তু হয়েই যাচ্ছে, তাহলে এটা সাইকোটিক। হ্যাঁ, অনেকটাই কাছে এসে গেছে। সাইকোটিক একটা ব্যাপার আছে, তবে শরীর ফ্যাক্টরটা থাকে, কারণ বমির সঙ্গে বিভিন্ন গন্ধ যেগুলো আছে, গন্ধের একটা সেন্সিটিভনেস থাকে, তার সঙ্গে কনস্ট্যান্ট কন্টিনিউ হচ্ছে, এই যে একটানা চলছে, যেটা চলবার কথা নয়, ফিজিওলজিক্যাল প্রসেস অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ার কথা, এই যে চলছে যেটা, এটা মোরলেস সাইকোটিক ফেনোমেনাকে ইন্ডিকেট করে। এই যে ব্যাপারটা হচ্ছে কি, সিমটমটাকে এইভাবে ভেঙে আমরা যখন ঢুকতে পারছি, তখন কিন্তু আমরা অনুভব করছি যে এইটার গুরুত্ব কত। এবং এইখানে কিন্তু
এই যে আমি বললাম যে এই শুধু এইটুকুর উপর ভিত্তি করে আমি যখন বুঝতাম না কিছু, তখন কিন্তু আমি এরকম ওষুধ দিয়েছি, মেডোনিয়াম দিয়েছি, কাজ হয়ে গেছে। মেডোনিয়াম দিয়েছি, কাজ হয়ে গেছে। অসাধারণ রেজাল্ট। এই অসাধারণ রেজাল্ট হচ্ছে পরবর্তীকালে আজকে আজকে যেটা বললাম সেটাও পরে আমাদের সংশোধন হলো। বোঝা যাচ্ছে যে এই যে সিমটমটা বৈশিষ্ট্য থেকে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে না এটা তাহলে এই এই ধরনের হতে পারে। ওটা কনস্ট্যান্ট থাকার কথা নয়, একটা কনস্ট্যান্ট একটানা থাকছে। এই একটানা ব্যাপারটা কিন্তু কখনোই সোডার বৈশিষ্ট্য হতে পারে না। সোডা কিন্তু পরিবর্তনশীল, বাড়বে কমবে ইয়ে করবে, এখানে হচ্ছে না। এই পরিস্থিতি, এই বৈশিষ্ট্যটা যেটা আছে, এই বৈশিষ্ট্যের উপর আমি একটা বাচ্চা শিশুকে আমি একটা পেটের গন্ডগোলে পেশেন্ট, সে প্রতিদিনই পায়খানা করে, 8 বার 10 বার পায়খানা করে, 8 থেকে 10 বার পায়খানা করে। সেখানে তার বাচ্চা শিশু বলতে কত হবে, তার এই 4-5 মাস হবে। বাচ্চাটা অলরেডি রোগা হয়ে গেছে, ভীষণ ভাবে রোগা হয়ে গেছে। এক পেশেন্টের আমার কাছে এসছে, আসার পর এখন আমি বাচ্চাটার মধ্যে যেটা ভ্যাকসিন দিয়েছে সেটাও পেয়েছি, বাচ্চার মধ্যে ভ্যাকসিন দিয়েছি পেয়েছি। এখন এই কচি বাচ্চা তো উপরে শোয় না, চিত শোয়, তো সবসময় বার করা যায় না, যেভাবে শুয়ে থাকে সেইভাবে শুয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। এবার মায়ের হিস্ট্রি নিয়ে আমি দেখছি, হয়তো মায়ের হিস্ট্রি নেই, মায়ের হিস্ট্রি নিয়ে তখন ওর মা বলছে যে আমি তো সারা ইয়েটাই খেতে পাইনি বমি ভাবের জন্য, বমি ভাবের জন্য আমি খেতে পারিনি, আবার কি কি জিনিস খেতে পারিনি সেটাও বলেছে, মাছ খেতে পারিনি, এরকম আর কতগুলো জিনিস বলেছে, ইত্যাদি ইত্যাদি বলেছে। আবার এটাও বলেছিল নুন খেতে তখন খুব ভালো লাগছিল, ওই প্রেগনেন্সির সময় নুন খেতে ভালো লাগছিল, এই কথাগুলো সে বলেছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, পরে আসছে। এটা বলার পরে আমি তখন জিজ্ঞেস করছি যে ওর ওর মা বসে আছে, বলে আমার কথা আর বলবেন না ডাক্তারবাবু, এ যখন হয়েছিল না, এ তো হয়ে যাওয়ার পরও আরো 1.5-2 মাস আমার মনে ছিল, ওই ভাবছিল ওরে বাবারে, আমার যে কটা মেয়ে হয়েছে আমি খেতে পারিনি, এ তো সবচেয়ে বেশি জ্বালিয়েছে, এ হয়ে যাওয়ার পরেও আমার চলছে। মায়ের এই হিস্ট্রিটা পেলাম, তাহলে মায়ের এই যে হিস্ট্রিটা পেলাম, প্লাস হচ্ছে মানে বাচ্চাটা দিদা এবং মা দুজনেই যখন হিস্ট্রিটা পেলাম, এবং যখন ওই পেশেন্টের দেখলাম যে ওই নুন খেতে ভালো লাগছে, মাছ ইয়ে আছে, এই যে ব্যাপারগুলো যখন দেখলাম, আরো 2-1টা পয়েন্ট ছিল, তখন আমি বাচ্চাটাকে কিন্তু মেডোনিয়াম দিচ্ছি। তো মেডোনিয়াম দেওয়ার পর পেশেন্টটা কিন্তু খুব দ্রুত ইমপ্রুভ করে এবং ইয়ে হয়ে যায়, মানে সুস্থ হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে এখানে যদি আমরা এই পজিটিভ ফ্যাক্টর গুলোকে যদি না বুঝতে পারি, তবে মায়োজেমেটিক এন্ট্রি যেটা হচ্ছে এটা যদি আমরা না বুঝতে পারি, এখানে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রির গুরুত্বটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানে যেটা যেটা নিয়ে আলোচনা করতে এসেছি তার মূল বিষয় যে প্রেগনেন্সির সময় সিমটম গুলোকে কিন্তু আমাদের অতিরিক্ত গুরুত্ব দিতে হবে, এবং প্রেগনেন্সির সময় যে সিমটম গুলো থাকে, আমরা জানি যে মেন্টাল সিমটমের গুরুত্ব সর্বাধিক বেশি, এটা আমরা জানি। জানলেও প্রেগনেন্সির সময় এই যে এই যে সিমটম গুলো, মানে নতুন সিমটম যেগুলো আসে, এগুলোর গুরুত্ব কম বেশি কিন্তু এই মেন্টাল সিমটমের কাছাকাছি বলতে পারে। এরা এমন এমন সিমটম থাকে যেখান থেকে আমরা কিন্তু চট করে সেখান থেকে ওষুধ সিলেকশন করে ফেলতে পারি। যেমন ধরুন এইটা একটা ক্ষেত্র, আরেকটা ক্ষেত্র হচ্ছে কি, এই যে প্রেগনেন্সির সময় আমি যেটা বললাম যে এই যে প্রেগনেন্সি হোল প্রেগনেন্সি এটা হলো, তারপরে আরেকটা কি আছে প্রেগনেন্সির ক্ষেত্রে, আরেকটা কি হয়, কি দেখা যায় না, অনেকে ভয় পায়, কনস্ট্যান্ট কন্টিনিউ ভয়ের মধ্যে থাকে। এই যে যদি ভয়ের মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে তাহলে এই বাচ্চাটার চিকিৎসা করতে গেলে কিন্তু এই ফ্লাইট কমপ্লেনটা নিতে হবে আমাকে, না নিলে কিন্তু বাচ্চার চিকিৎসা ঠিক হবে না, কারণ তার তো সৃষ্টিটাই তো ভয়ের মধ্যে থেকে হয়েছে। এটা গেল। দ্বিতীয় নাম্বার যদি দেখা যায় যে সংসারে চরম অশান্তি, তাকে তার স্ত্রীকে দিন রাত গালাগালি, কিস্তি অপমান বিভিন্ন রকম যদি তার চলতে থাকে, এইটা কিন্তু যদি একটানা যদি এরকম চলতে থাকে, তখন এটা কিন্তু কার্সিনোসিনের একটা ক্যানভাস তৈরি হয়ে যাবে। আমি বলছি না যে এটা হলে কার্সিনোসিন দিতে হবে, আদার সিমটম লাগবেই। যে কার্সিনোসিনের এই ক্যানভাস মানে বুঝলেন, ছবি আঁকতে গেলে একটা ক্যানভাস লাগে, তো এই কার্সিনোসিনের একটা বৈশিষ্ট্য কি, কনস্ট্যান্ট কন্টিনিউ কিন্তু টর্চার। এবং এইটা যে কত গুরুত্বপূর্ণ কার্সিনোসিনের এই যে সিচুয়েশনটা, টর্চার, এখানে টর্চার বলে আলাদা করে কিন্তু আপনি রেপার্টারিতে কিছু রুব্রিক বার করতে পারবেন না, নাই রেপার্টারিতে কিছু, কি রুব্রিক থাকবে, কনস্ট্যান্ট কন্টিনিউ টর্চার, নেই কিছু। কিন্তু এই যে সিচুয়েশনটা, এই যে পরিস্থিতিটা যেটা, এইটা কিন্তু কার্সিনোসিনের ক্ষেত্রে একটা খুব ভালো ইয়ে। এটা শুধু ওতে নয়, আরো ড্রাগ আছে, ক্যালকিরি আছে, অরাম মেটালিকাম আছে, এরকম আরো কিছু কিছু অল্প, বেশি ড্রাগে নাই, অল্প ড্রাগই আছে।
ফলে দেখা যাচ্ছে কি এই যে ক্যানভাস যেটা পেলাম এটা একটা অসাধারণ ব্যাপার। আমার মনে পড়ে একজন নন বেঙ্গলি তিনি এসছেন, তার মাথার চুল একটাও নেই, মাথার চুল একটাও নেই, লাখ লাখ টাকা তিনি খরচা করে, লাখ লাখ টাকা, মানে ধনী পরিবারের স্ত্রী। বলতে বলতে তিনি কাঁদছেন আমার কাছে যে আমার বয়স এখন তো 32-33 বছর বয়স হয়। আপনি যদি দয়া করে কিছু করতে পারেন, মানে দয়া করে করতে পারেন মানে কি, যে ওনাকে যে রেফার করেছিল বা যে নিয়ে এসেছিলেন, মানে তার ওই ইয়ে আর কি, তার ওই চুলের সমস্যা ছিল, মারাত্মক সমস্যা ছিল, প্রায় টাক পড়ে গেছিল। সেই পেশেন্টটাকে একদম মানে ঘন বন জঙ্গল করে দেওয়া হয়েছিল, ঘন বন জঙ্গল হয়ে গেছিল। সেইটাই উনি ধরে নিয়ে এসেছেন। এখন ধরে নিয়ে আসার পর সেই ক্ষেত্রে তার একটা অদ্ভুত লক্ষণ আমি যেটা পেয়েছিলাম, সেটা হচ্ছে তার সবকিছু সিমটম নিলাম, নেয়ার পরে যখন আমরা ইয়ে করলাম, করতে করতে যখন প্রেগনেন্সির সময় যখন যখন গেলাম, তখন দেখছি ওর মুখটা আস্তে আস্তে নিচু হয়ে গেল। আমরা কি হলো, বলুন, বলে না, উনি আমার বলতে শুরু করলেন, কিন্তু আমরা ওই যে নিচু হয়ে গেল এই জায়গাটা কিন্তু আমার এড়ায়নি। মানে এই যে দেখুন আমি কেন ইয়েতে মানে আর কি অনলাইনে কেন চিকিৎসা করি না, তার কারণ হচ্ছে এই জায়গায় আমরা আটকে যাব বা পারবো না। এটা বলতে পারেন যে আমার অক্ষমতা আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু আমি যখন ওইটা দেখলাম, যখন আমি কি করলাম না, আমি কি করলাম, ওই ভদ্রমহিলা যিনি এসে ওকে বার করে দিয়ে বললাম যে আপনি যে এরকম যখন জিজ্ঞেস করলেন মুখটা এরকম নিচু করলেন কেন? বললো কিছু না, হতেই পারে না, আপনি কেন করেছেন? চেপে ধরেছি, চেপে ধরতে তখন বলছে ওনার সামনে কি করে বলবো, আমার এই দুটো বাচ্চা হয়েছে তো, বাচ্চা আসলেই না আমার না ছাই খেতে ভালো লাগে। আর ছাই খেতে ভালো লাগে মানে, বলছে এই কুমোররা আছে তো, কুমোরদের কি আমি টাকা পয়সা দিই, ওখানে কুমোর পট্টি আছে, ওর ওই ছাইটা দিয়ে দেয়। উনি ছাইটা কিন্তু সেই যেমন লোকে নেশা করে না, ওই খৈনি নেশা করে, ইয়ে নেশা, এইরকম ভাবে ছাইটা ওরা মুখের মধ্যে রেখে দেয় বা খান, ইস্টা দিয়ে ছাই উনি খান। কিন্তু প্রেগনেন্সিটা চলে গেলে আর ছাই খাওয়ার ইচ্ছে তার আর হয় না। এই যে ছাই খেতে চাইছেন, এইটা কিন্তু ওই প্রেগনেন্সি ওইটার ক্ষেত্রে যখন দেখলাম ক্যালকেরিয়া নাইট্রিক অ্যাসিড এরকম একটা ওষুধ আছে, দেখবেন এই কেন্টের ব্যাপারটা গেলে দেখতে পাবেন স্টমাকের আন্ডারে ডান দিকের পাতায় আছে। হ্যাঁ, লাইম দিয়ে মনে হয়, খুব সম্ভবত লাইম দিয়ে শুরু মনে হচ্ছে, খুব সম্ভবত লাইম দিয়ে শুরু হচ্ছে। বলে এইটা যখন পেলাম সেটা থেকে আদার্স রেকর্ডিং করলাম, সবকিছু রেকর্ডিং করে তাকে আমি ক্যালকেরিয়া কার্ড দিয়েছি। এবং ক্যালকেরিয়া কার্ড দেওয়ার পর মাস দেড়েক বাদ থেকেই তার চুল গজাতে শুরু করে, এবং পরবর্তীকালে একদম মানে ফুল একদম পুরোপুরি তার চুল গজিয়ে গেল। মানে এটা ভাবাও যায় না, স্বপ্নেও ভাবা যায় না হোমিওপ্যাথির যে এই ধরনের রেজাল্ট হতে পারে, যেখানে ট্রু সিমিলিমাম হবে, ট্রু সিমিলিমাম হবে। তাই আমি নবীন শিক্ষার্থী বন্ধুদের বলবো যে আপনারা কিন্তু এই জেস্টেশন পিরিয়ড, দ্যাট মিন্স প্রেগনেন্সি ডিউরিং, এইটা কিন্তু এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনারা করবেন, অত্যন্ত গুরুত্ব দেবেন। হ্যাঁ, মানে সন্তানদের ক্ষেত্রে মানে তার মায়ের ওই সময়টা কেমন ছিল, বা তাকে যদি চিকিৎসা করেন তারও ওইটা গুরুত্ব দেবেন। মানে এইটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ফ্যাক্টর। এই যে পিকিউলার জিনিসটা সে খেতে চাইছে বা ইয়ে করতে চাইছে, এইটা কিন্তু মনে রাখবেন। ফলে এইটাকে বাদ দেবেন না, এটাকে বাদ দিলে কিন্তু আপনারা মিস করবেন, পেশেন্টকে মিস করবেন। আচ্ছা, এবার হচ্ছে ইনজুরি হতে পারে, ইনজুরি ফরসেপ ডেলিভারি হতে গিয়ে অনেক সময় ইনজুরি হয় বা অন্যভাবে ইনজুরি হতে পারে। ইনজুরি হয়ে গেলে পরে যদি ধরুন কনভালশন যদি আসে, সাধারণত সেক্ষেত্রে হাইপেরিকামের সম্ভাবনাটা বেশি। রিসেন্ট সাগর একটা কেস করেওছে। কিন্তু ইনজুরি হলে পরে ওই ইনজুরির উপর পরবর্তীকালে কিন্তু আমরা দরকার পড়লে আর্নিকা বা এগুলো যেমন আসবে আর কি, মূলত আর্নিকা আর হাইপেরিকামের মধ্যে লড়াই হয় একটা। হ্যাঁ, আবার পরবর্তীকালে কিন্তু ন্যাট্রাম সালফো আসতে পারে পরবর্তীকালে, প্রথমে না। হ্যাঁ, ক্রনিক এফেক্ট বলা যেতে পারে, এটা সাধারণত আসে। ফলে ব্যাপার আছে ইনজুরির এই হিস্ট্রিটাও কিন্তু আমাদের নিতে হবে, যে পড়ে গিয়ে সে এটা গেলো। আবার এমন আছে যে পড়ে গিয়ে তার পেটে ইনজুরি হয়েছিল, তার ব্লিডিং হয়ে গেছে, এরকম হিস্ট্রি আমি পেয়েছি। আমি একটা পুরুলিয়ার একটা পেশেন্টের পেয়েছিলাম। সেই পেশেন্টটাকে আমি কিন্তু স্টার্টিং করলাম মানে সবকিছু নিয়ে আমি আর্নিকা দিয়ে শুরু করলাম, কারণ তার মায়েরও ওভার সেন্সিটিভনেস অনেক কিছু আমি দেখেছি, দেখে টেকে তাকে আমি ওইভাবে দিলাম। দেওয়ার পর কিন্তু দুর্ধর্ষ রেজাল্ট করলো। তাহলে দেখুন, এই যে যখন এই ধরনের প্রেসক্রিপশন গুলো যখন হবে, তখন কিন্তু প্রেজেন্ট কমপ্লেনে ওই ওষুধগুলো কিন্তু খুব বেশি যে সিমটম পাবেন বলে আমার মনে হয় না, সিমটম খুব পাবেন না সবসময়। আমি ওই জন্য হোমিওপ্যাথি আর্ট পার্টের কথাটা আপনাদের বলছি, মানে ওই যে সাজিয়ে অঙ্ক কষে
2 2 4 4 6 করে দিই, এটা বেশি, বলে এটাকে দিয়ে দাও। এইভাবে কিন্তু সফলতা আসবে না একথা বলছি না, সফলতা নিশ্চয়ই আসবে। এইভাবেও বেশ কিছু পেশেন্ট ভালো রেজাল্ট দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়, কিন্তু বহু কেস প্যালিয়েশন সাপ্রেশন হয়ে যাবে এইভাবে গেলে। কেসটা কিন্তু আমাদের রেপার্টারির দ্বারা চিকিৎসা নয়, প্রয়োজনে রেপার্টারির সাহায্য নেয়। এই দুটোর মধ্যে কিন্তু অনেক আকাশ পাতাল পার্থক্য আছে। আমি রেপার্টারি নির্ভর চিকিৎসা করবো, যেটা আমি এককালে করেছি, এটা এই পার্শ্ববর্তী যারা আছে তারা সব জানে, আমরাও করতাম এককালে। কিন্তু কথা হচ্ছে যে এই রেপার্টারি নির্ভর চিকিৎসা না, রেপার্টারিকে প্রয়োজনে ব্যবহার করা, মানে রোগীর স্বার্থে প্রয়োজনে ব্যবহার করা। এই যে ব্যাপারটা, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। বলে এই জায়গাগুলো আমি একটু সতর্ক করে দিচ্ছি আমাদের নবীন শিক্ষার্থী বন্ধুদের। আচ্ছা, তাহলে এবার কি হচ্ছে যে এইটুকু গেল, তারপরে আর কি আছে, এই যে ফোর্স অফ ডেলিভারি, এটা সব হয়ে গেল। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এই জায়গাটা আলোচনাটা হয়ে গেল। এই যে এইটুকু আলোচনা হলো, এখানে কি কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে যে আলোচনা হ্যালো করলো? হ্যাঁ হ্যালো হ্যাঁ, শুনতে স্যার। পাচ্ছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, স্যার, শুনতে পাচ্ছি। আমি ডাক্তার তপন ঘোষ বলছি। তুই বলবি না, তুই বলছিস কেন? বলবো না? আর তুই তো সিনিয়র, তুই বলবি না, জুনিয়রদের নিয়ে কারবার আচ্ছা, করছিস। কিছু ঠিক যোগ আছে, করলে আমার ঠিক আছে। তুই যোগ কর না, তুই এর সঙ্গে যদি যোগ করা যায় কিছু, আমি যেগুলো বলেছি তার সঙ্গে কিছু অ্যাড না, করতে, আমি একটু যোগ করতে চাইছি, আমি একটু যোগ করতে চাইছি। যোগ করা, হ্যাঁ, যোগ তো করাই যাবে, তো তোরা করতেই আচ্ছা, পারে। এই যে ভমিটিং এর আলোচনা হলো, হ্যাঁ, অ্যাকচুয়ালি ভমিটিংটা প্রেগনেন্সির ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টার একটা ফিজিওলজিক্যাল সিমটম ধরে নেওয়া হয়। হ্যাঁ, এটা অবশ্যই, ফিজিওলজিক্যাল। হ্যাঁ, অবশ্যই। এটা প্যাথোলজিক্যাল কিছু নয়। হ্যাঁ, এটা ফিজিওলজিক্যাল। তবে হ্যাঁ, যদি এই সময়ে হাইপার ইমেসিস গ্র্যাভিডেরাম হয়, হ্যাঁ, হাইপার ইমেসিস গ্র্যাভিডেরাম যদি হয়, সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে। যেমন ফিজিওলজিক্যাল হলে আমরা বেশিরভাগই রোগীর ভেতরে মর্নিং সিকনেস দেখতে পাই, কিন্তু হাইপারিমেসিস গ্র্যাভিডেরাম হলে কিন্তু সারাদিনই বমি হতে পারে। এবং আমরা জানি অন্য প্যাথিতে ওরা তো এই সময় অ্যাবর্শন করিয়ে দেয় শুধুমাত্র রুগীকে বাঁচাবার জন্যে। হ্যাঁ, আমরা তো মেডিসিন দিয়ে ঠিক করতে পারি, মেডিসিনের সঙ্গেও আমাদের কিছু জেনারেল ম্যানেজমেন্ট দরকার কিন্তু এই ভমিটিং এর জন্যে। হ্যাঁ, এটা মনে হয় একটু আলোচনা করলে ভালো লাগতো। যাই হোক, যে প্রথম কথা হচ্ছে যে রুগী তো অবশ্যই ভয় পায়, একজন বললেন যে রুগী ভয় পায়, তার সব থেকে বড় মেডিসিন হচ্ছে মেন্টাল অ্যাসিউরেন্স। তাকে কিন্তু মেন্টাল অ্যাসিউরেন্স দিতে হবে এবং তাকে বুঝাতে হবে যে দেখুন, একটা কমন ব্যাপার, এই নিয়ে ভয় পাবার কিছু নেই। এর সঙ্গে তার একটু ডায়েটারি ম্যানেজমেন্টটা দরকার পড়ে। যেমন তাকে বারবার অল্প অল্প খেতে দেওয়া, হ্যাঁ, বারবার অল্প অল্প খেতে দেওয়া, খাবার সঙ্গে সঙ্গে জল না খাওয়া। দুটো মানে এই যে অল্প অল্প যে বারবার খাবে, দুটো মিলের মাঝখানে সময় চেয়ে যদি জল খায়, তাহলে কিছু বমিটা অনেকটা রোধ করা যায়। এবং খাবার সঙ্গে সঙ্গে যেন পেশেন্ট শুয়ে না পড়ে। হ্যাঁ, পেশেন্ট যদি খাবার সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে, তাহলে দেখা যায় অনেক সময় হজমটা হয় না, ভমিটিংটা হতে থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তাকে যে সমস্ত ফুডগুলো দেওয়া হবে, সেই ফুডগুলো যেন একদম সহজ পাচ্য হয়, সিম্পল পাচ্য হয়। তাছাড়াও ফিজিওলজিক্যাল ছাড়া কিছু প্যাথোলজিক্যাল তো হতেই পারে, প্যাথোলজিক্যাল কারণে কিন্তু ভমিটিংটা আসতে পারে। হ্যাঁ, যেমন তার যদি ইউটিআই থাকে, হ্যাঁ, বা থাইরয়েডিজম যদি থাকে, হাইপার থাইরয়েডিজমে বিশেষ করে তার হতে পারে, বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা ইন্টেস্টাইনাল কোনো ডিজিজ থাকলেও কিন্তু ভমিটিংটা হতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু যদিও আমাদের ট্রিটমেন্ট তো মেডিসিনাল, আমরা সিমটম ওয়াইজ তাকে মেডিসিন দেবো, দিয়ে কিন্তু আমাদের কিন্তু এই ব্যাপারগুলো ভাবতে হবে যে তার এটা ফিজিওলজিক্যাল এর বাইরেও কোনো মেডিসিনাল মানে কোনো প্যাথোলজিক্যাল কোনো কারণ আছে কিনা, এটা অবশ্যই আমাদের ভাবা উচিত। যাই হোক, ধন্যবাদ অমর। হ্যাঁ, এটুকু বললাম আর কি। ধন্যবাদ। এই তার মানে আমরা আমার বলো বলো, Hello? বলছে তুমি যোগ করবে কিছু? হ্যাটাসটাকে কি আমরা ফরেন বডি ধরবো? এইটা আমার একটু কনফিউজ লাগছে। না, ওটা আমাদের স্যার আমাদের ক্লাসে এরকম বলে যে ফরেন বডি সেন্সেশন আসে বলেই বমিটা নাকি তৈরি হয়, এটা স্যার বলেছিলেন আমাদের ক্লাসে। ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, একটা প্রাণ থেকে ফিজিওলজিক্যাল ফ্যাক্টর,
ফিটাসটাকে একটা- ফরেন বডি ধরাটা আমার মনে হয় ঠিক নয়, কারণ এটা একদম আমার ফিজিওলজিক্যাল এবং ফার্স্ট ট্রাইমেস্টারে ভমিটিংটাও ফিজিওলজিক্যাল। হ্যাঁ। ফিজিওলজিক্যাল ঠিক। তা আমাদের আরপি ঘোষ কিন্তু এই কথাটা বলেছিলেন যে এটা প্রথমে ভাবে যেটা ফরেন বডি, সেটা তারপরে ওটা আরেকটা যখন জিনিস যেটা ওই যে বললো হরমোনাল ব্যাপার, এটাকেও উড়িয়ে দেওয়া যায় না। ওই সময় প্রচুর হরমোনাল চেঞ্জ আসে। হ্যাঁ হ্যাঁ তো স্যার ফলে যে কোনো সেখানে- হরমোনাল চেঞ্জ তো প্রথম ট্রাইমস্টারের মধ্যে বডি অ্যাডজাস্ট করে নেওয়ার কথা, কিন্তু এইটা হ্যাঁ, যেহেতু সেটা প্রোগ্রাম বটে। পিরিয়ড চলছে এবং পুরোটা চলছে, তাহলে আমার মনে হয় স্যার যেটা বলছেন এটা একটা ইনকোয়ার্ডিনেশন। মায়ের না, না, brain সেটাই তো আমি বুঝতেই পারছে বলতে না যে চাচ্ছি। এটা একটা ফিজিওলজিক্যাল ব্যাপার। উনি একটা ফরেন না, বডি না। বলে ওটা ট্রিট নিচ্ছে ওনার ব্রেন, সেই অনুযায়ী হয়তো ওনার সিক্রিয়েশন গুলো হচ্ছে, ফরেন বডি সেই নয়। জন্য হ্যাঁ, এটা ফরেন ইনকোয়ার্ডিনেশন। বডি বলা যাবে না, আমার বক্তব্য ফরেন foreign বডি body বলা নয়, যাবে না। foreign body বলা আর যায় ওই না। হরমোনাল গুলো যেটা চেঞ্জ হয় সেটা অ্যাডজাস্ট করা উচিত হচ্ছে না ইনকোঅর্ডিনেটিং স্টেটের জন্য। কোয়ার্ডিনেট স্টেটের জন্য সেক্ষেত্রে মেডিসিনটা দেওয়াটা দরকার পড়ে, দিতে হবে দরকার আর আছে। কি। হ্যাঁ, এইটা আমার যেটা রিয়েলাইজেশন বললাম। বিশেষ করে হাইপার থাইরয়েডিজম যদি থাকে, যাদের হাইপার থাইরয়েডিজম থাকে তাদের এই ভমিটিং কন্ট্রোল করা খুব কষ্টকর হয়ে পড়ে। আর সেটা হতে পারে। তখন আমাদের আরপি ঘোষ যে পড়া, আরপি ঘোষ হ্যাঁ। কিন্তু এই কথাটা আমাকে ক্লাসেই বলেছিলেন। তখন আমার জিজ্ঞেস করলাম তাহলে এটা কি ফিজিওলজিক্যাল প্রসেস না, বলে ডেফিনেটলি ফিজিওলজিক্যাল প্রসেস, কিন্তু কথা হচ্ছে এটা প্রথমে তার সিস্টেম ভাবে যেটা একটা ফরেন বডি, এটাকে রিমুভ করার চেষ্টা করে, তারপরে যখন সে বোঝে না এটা রিমুভ করা যাবে না, তখন আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়। তো তখন ফিজিওলজিক্যাল প্রসেস তার সঙ্গে অ্যাডজাস্ট, ওই হরমোনাল ব্যাপার আছে, অনেক সময় মেন্টাল ব্যাপার থাকে, ভয়ের ব্যাপার থাকে। বিশেষ করে ফার্স্ট প্রেগন্যান্সিতে এটা ঘটনাটা ঘটে, তখন সে তো কিছু বুঝতে পারে না, সে হঠাৎ ভয় পেয়ে যায়। কিন্তু মানে সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সির ক্ষেত্রে সে তখন এগুলোকে বুঝে যায় যে যেহেতু তখন আর তার কাছে এটা ফরেন বডি তো বলবোই না, তখন সে সবকিছু জানে বা জেনে যায়, বা কি হতে পারে বা তার কি প্রথম প্রেগন্যান্সিতে হয়েছিল সব সে জেনে যায়। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট প্রেগন্যান্সি এটা যতটা মানে প্রবলেম অ্যারাইজ করে, পরবর্তীকালে অতটা প্রবলেম অ্যারাইজ করে না, যেহেতু পেশেন্ট মানে মা বুঝে যায়, পেশেন্ট তো নয় না। হ্যাঁ, এই আর কি ব্যাপার। মাল্টিপল আচ্ছা, আমি কি একটু 2 মিনিট কথা বলতে পারি? এই ব্যাপারটা বলতে হ্যাঁ স্যার বলুন। এই ব্যাপারটাই বলছি, যেটা পরবর্তীকালে মানে অমরদাদের সময়টা তো আরো আগে, আমি তো পরবর্তীকালে পড়েছি কলেজে, এবং আমাদের গাইনি শিক্ষকের কাছ থেকে যেটা জেনেছিলাম বা বইতেও যেটা পড়েছিলাম, যে অবশ্যই ফিজিওলজিক্যাল কজ তো বটেই, ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা বমি বমি ভাব, মর্নিং সিকনেস বলে, এটার মেন ব্যাপারটা হলো যে ইউটেরাসে যখন ফিটাসটা ডেভেলপ করে, ইউটেরাসটারও সাইজটা বাড়তে শুরু করে। যখনই ইউটেরাসের সাইজটা বাড়তে শুরু করে, ওটা একটা আপওয়ার্ড থ্রাস্ট বলে, আপওয়ার্ড থ্রাস্ট মানে একটা ঠেলা মারে, যেটা স্টমাকের উপরে পড়ে, আপওয়ার্ড একটা চাপ সৃষ্টি করে, যেটা স্টমাকের উপরে লাগে, এবং সেটার কারণে একটা রিফ্লেক্সেতে কজ হিসেবে ওখানে একটা নসিয়া বা ভমিটিং টেন্ডেন্সি তৈরি হয়। এবং ভালো বলে সেকেন্ড ট্রাইমেস্টারে যেটা হয় যে ইউটেরাসটা ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু উপরের দিকে ওঠে বেশি, আবার সেকেন্ড ট্রাইমেস্টারে একটু নেমে আসে, তারপরে থার্ড ট্রাইমেস্টারে আবার বাড়ে। তো যে কারণে যে ফার্স্ট ট্রাইমেস্টারে নসিয়াটা হয় ফিজিওলজিক্যাল কারণে, সেকেন্ড ট্রাইমেস্টারে আবার সেই চাপটা একটু কমে যায়, এবং তারপরে বডি আস্তে আস্তে অ্যাডজাস্ট করে যায়, যার জন্য পরবর্তীকালে কিন্তু আর সেটা হয় না। এবং যেটা প্যাথোলজিক্যাল যেগুলো কারণ বলা হলো, যে থাইরয়েডের ক্ষেত্রে হতে পারে, অন্য অনেক প্যাথোলজির জন্য হতে পারে, সেটা হবে যেটা এক্সেসিভ নর্মাল মর্নিং সিকনেস থেকে যখন বাড়াবাড়ি হবে, তখন অবশ্যই আমরা খুঁজবো যে এত বেশি কেন হচ্ছে, ইন্টেন্সিটিটা অনেক বেশি হবে। আর একটা হলো যে এই যে প্রলঙ্গেশন, এই প্রলঙ্গেশনের ক্ষেত্রেও আমরা হয়তো দেখলাম যে কোনো সেরকম প্যাথোলজি নেই, বা যদি প্যাথোলজি থাকেও, থাইরয়েড হলেই যে বমি বমি ভাব হবে, নট নেসেসারি। এই যে প্রলং বমি বমি ভাব চলছে, এইটা অবশ্যই মায়াজমের জন্য, এবং সেটা সাইকোসিসের জন্য, যেটা আমার মনে হয়েছে আমি বললাম। এছাড়াও কিছু ডায়েটিক কিছু ব্যাপার থাকতে পারে, যেমন ভিটামিন B6 ডেফিসিয়েন্সি, B1 ডেফিসিয়েন্সি, এগুলো হ্যাঁ, কিন্তু সেগুলো থাকে। থাকতেই পারে। সেই সমস্ত জায়গাগুলো মানে endocrine কম জায়গাগুলোতে কার্বোহাইড্রেট খায়,
যদি কার্বোহাইড্রেট খাবার ঠিক মতো না খায় তাহলে কিন্তু এটা আসে। এগুলো এগুলো কারণ হতে পারে। আবার এবং অনেক পেশেন্টকে দেখেছি আদৌ তার মর্নিং সিকনেসও হয় না, তার ভমিটিংও হয় না, ও কিছু বুঝতেই পারি না, হয় না, এমনও কিছুই হয় কিছু না, দেখতে পাই। কিছুই হয় না। আরেকটা কারণ হচ্ছে কোরিওজেনিক গোনাডোট্রপিন বলে হরমোন সিক্রেশন শুরু হয়। হ্যাঁ 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 কোরিওজেনিক হ্যাঁ গোনাডোট্রপিন হরমোন সিক্রেশন হয়, আর একটা হচ্ছে ইস্ট্রোজেন শুরু হয়। এক্সেস ট্রোপোব্লাস্ট যখন ফর্মেশন হয় তখন ইস্ট্রোজেন হরমোন সিক্রেশন হয়, এই দুটোর জন্য হুম, শুরু হয়। এটাও কারণ, এটাও হরমোনাল আর কি ডিসব্যালেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক স্যার ইউ। স্যার একটা প্রশ্ন করবো স্যার, একটুখানি একটা প্রশ্ন স্যার, আপনার কথা প্রেক্ষিতে স্যার আপনি বললেন যে যখন এটা আসে, এই মুহূর্তটা আসে, তখন এই ফরেন বডি মনে করে এবং শরীর থেকে স্যার বের করে দিতে চায়। আমরা খেয়াল করি যখন আমাদের প্রেগনেন্সি আসে তার 3 মাসের মধ্যে মিসক্যারেজের স্যার একটা সম্ভাবনা অনেক ক্ষেত্রে তৈরি হয় এবং দেখা যায় একটু 19-20 হলে হয়তো অনেক ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যায়। স্যার কি এই ক্ষেত্রটা কি আপনার কথাকে সাপোর্ট করে হচ্ছে? ব্যাপারটা আমি জানতে চাইছিলাম। মিসক্যারেজ হতে গেলে আরো অনেক ফ্যাক্টর লাগবে, শুধু এইটুকু ফ্যাক্টরে হবে না, ওখানে অনেক কিছু ফ্যাক্টর লাগবে, আরো ফ্যাক্টর লাগবে। হ্যাঁ, ওটার জন্যই মিসক্যারেজের ব্যাপারটা তারা মিসক্যারেজের আমি বলছি ফ্যাক্টরটা। এটাও কি একটা কারণ, মিসক্যারেজ এই সময়টা দেখা যায়, এটাও কি একটা কারণ হতে পারে, মানে ফরেন বডি হিসেবে বের করে দিতে চায় বললেন যে কথাটা, এই জন্য। ওখানে ইউটেরাসের কিছু ফাংশনাল কিছু গন্ডগোল যোগ হতে হবে। হ্যাঁ, অনেক কিছু যোগ হতে হবে, হরমোনাল কিছু সেরকমটা যোগ, অনেক কিছু ফ্যাক্টরের মধ্যে মিসক্যারেজের ক্ষেত্রে থাকে। হ্যাঁ, তো সেই ফ্যাক্টরটা তো এখানে আলোচনা করা যাবে না। হতে পারে তো অনেক কিছু, পসিবিলিটিস তো অনেক কিছুই আছে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের মূল বিষয়টা, আমার এখানে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে আমরা প্রেগনেন্সিটিকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দেবো একটা রোগী দেখতে গেলে। মানে যদি সেটা ছেলে হয় বা মেয়ে হয়, অল্প বয়সী হয়, অবিবাহিত হয়, তাহলে তার মায়ের ক্ষেত্রেটা দেবো, আর মাকে যদি চিকিৎসা করতে হয় তার ক্ষেত্রে দেবো। এইটা আমাদের মাথায় রাখতে হবে, এই গুরুত্বটা বোঝাবার জন্য এই আলোচনাটা। তবে তার সঙ্গে এই যে যারা আমাদের সিনিয়ররা যারা জয়েন করলেন, এর জন্য অত্যন্ত খুব জিনিসটা আরো কংক্রিট হলো। আমি আশা করছি আমাদের তরুণ শিক্ষার্থী বন্ধুদের মাথায় এটা আরো ভালোভাবে ইয়ে হবে যে এবার আর প্রেগনেন্সি ছাড়বে না। রেগুলার কাল থেকেই যদি কোনো পেশেন্ট যদি পেয়ে যায় নতুন পেশেন্ট, তার আগে প্রেগনেন্সিটা জানবে বলে আমার মনে হয়, জানার চেষ্টা করবে। তাহলে এইরকম কিন্তু অনেক অনেক ঘটনা আছে, তা প্রেগনেন্সি তাহলে আমরা অত্যধিক গুরুত্ব দেবো, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আচ্ছা, এরপরে আমি আর মানে একটা কথা, অমর আমি আর একটা কথা শুধু যুক্ত করছি, ডিস্টার্ব করছি হয়তো। হ্যাঁ, আর একটা ব্যাপার যে যখন কেস রেকর্ডিং করব এই জাতীয় কেসের ক্ষেত্রে, অতি অবশ্যই তার ফ্যামিলিতে এইরকম ভমিটিং টেন্ডেন্সি প্রেগনেন্সির সময় বা হাইপারিমেসিস কারোর ছিল কিনা অবশ্যই জানা কর্তব্য। তার কারণ দেখা যায় যে মা বা তার দিদিদের বা মাসিদের যদি এরকম হাইপার ইমেসিস থাকে বা এরকম এক্সেসিভ ভমিটিং টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু একটা ফ্যামিলিয়াল হয়ে যায়। হ্যাঁ, এটা একটা বংশগত হয়ে যায়। এরকম কেস কিন্তু আমি প্র্যাকটিসে পেয়েছি, বেশ কয়েকটা কেস পেয়েছি, বুঝলি। একটু জাস্ট শেয়ার করলাম তোর সাথে। বললাম তো, আমি তো বললাম না একটা বাচ্চার ওই পেটের গন্ডগোল, দিদার গল্প, আমি তো বললাম তো। এবং এই ক্ষেত্রটা এই মানে এটা বোঝা যাচ্ছে যে রোগের গুরুত্বটা অনেক গভীরে। সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিমায়োটিক না দিলে সারবে না। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। এই খুব জায়গাটা বুঝতে হবে, কোন জায়গাটা দিতে হবে আমার। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমি এদের নবীন শিক্ষার্থী যারা আছেন তাদের মূল উদ্দেশ্য আমার একটাই, সেটা হচ্ছে যে প্রেগনেন্সির গুরুত্ব একটা বিশাল গুরুত্ব আছে। আর প্রেগনেন্সির সময় যে গুলো হয় এগুলো তো আমরা গুরুত্ব দিতে পারবো না তো। এই প্রেগনেন্সির গুরুত্ব বলতে গিয়ে আমার মনে পড়ছে, হঠাৎ মনে পড়ে গেল, আমাকে বসুদেব ঘোরই একটা পেশেন্ট দিয়েছিল, একটা অ্যাবনর্মাল পেশেন্ট একটা দেখতে গেছিলাম তাকে। সেই বসুদেব ঘুরে সেই ওটা হচ্ছে আমাদের স্যারেরই কেস ছিল। স্যার তো সে অসুস্থ হয়ে পড়লেন, তারপর তো স্যার তার গেলেন না, স্যার তার পারলেন না চিকিৎসা করতে, যখন আমাদের স্যার অ্যাটাক হয়ে গেছিল। তুই জানিস ব্যাপারটা। তখন তখন ওই পেশেন্ট আমি দেখতে গেছি, দেখতে গিয়ে তখন স্যার তখন আমাকে বলছে যে এই কেসটা খুব একটা শুনে কিছু করা যাচ্ছে না। এই করতে করতে আমি তার রেকর্ডিং করলাম, রেকর্ডিং করে আমি যখন আর কিছু খুঁজে পাচ্ছি, শুধু একটা ক্লু আমার মাথায় ছিল যে ও কিছুদিন শ্বশুর বাড়িতে ছিল, সেখানে চানাচুরের কারখানা করে, আর তারপরে ওখান থেকে ছেড়ে চলে এসে এই জায়গায় জায়গা কিনে আবার করেছে।
এই যে ওই জায়গা থেকে ছেড়ে আসলো, ওটা ছেড়ে আসলো কেন, তার কারণ স্বীকার করেনি। তারপরে তখন আমি ঘরের সামনে বললাম যে দেখুন এখানে কারণ কিছু এখানে একটা আছে, এরা কেউ স্বীকার করছে না, ফলে আমি চিকিৎসা করতে পারছি। যা আছে তাতে আমি ওষুধ দিতে পারছি না, ওষুধ আমার আসছে না। চলুন ভিজিট লাগবে। তখন তখন ওর স্ত্রী তখন বলছে স্যার দাঁড়ান আমার বলছি। তখন স্ত্রীর যে হিসেবটা যেটা পাওয়া গেল, তার আগে তার প্রথম বাচ্চাটা যেটা সেটা নর্মাল এবং যথেষ্ট ইন্টেলিজেন্ট, এটা কি করে নর্মাল হলো? এবার ব্যাপারটা হচ্ছে কি যে এইটা যখন আমি পেলাম, তখন কথাটা যখন বেরিয়ে গেল, তখন যে ওই যে চানাচুর কারখানা করেছিল শ্বশুর বাড়িতে, সেখান থেকে কেন এখানে আসলো সেই কারণটা বলতে গিয়ে দেখা গেল যে ওই ভদ্রমহিলাকে তার বাবা এবং এই স্বামী দুজনে মিলে মানে চূড়ান্ত অপমান দিনের পর দিন করেছে। করার পর তিনি বাধ্য হয়ে বেরিয়ে চলে আসেন। সেই অপমানের কথা বলতে গিয়ে 15 থেকে 20 মিনিট কি তার বেশিও হবে, তো কম হবে না, কান্না ওনার থামে না, কান্না থামাতে পারে। বলছেন যে আমি কিন্তু এখন স্বামী আমার খুব ভালো, স্বামী আমার খুব ভালো, সব দিক থেকে আমাকে কেয়ার করে, কিন্তু আমি সেই অপমানের কথাটা আমি আজও বলতে পারি। তাই এই যে জায়গাটা যেটা এইটা তুই যদি এই জায়গাটা যদি কমব্যাট না করিস, ওই লোকাল কে যদি যোগ করে ওষুধ দিস, তাহলে কি কাজ হবে? এবং এখন স্ট্যাপিসেগ্রিয়া দেওয়ার পর তার রেসপন্সটা কি অসাধারণ হলো যে ছেলেটা দা দা বা বা বলতে শুরু করলো। পরবর্তীকালে ওটা আমাদের ঘরোই স্যারের কাছে আছে, ঘোরের কাছে আছে। এখন এই মুহূর্তে কি কন্ডিশন আছে বলতে পারবো না, ইমপ্রুভ অনেক করেছে। দীপক হয়তো বলতে পারবে না, দীপক কেসটা জানে। ফলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমাদের ছক, এই যোগ করলাম, এই সিমটম যোগ করলাম, এগুলো দরকার আছে, আমি এগুলোর বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু হোমিওপ্যাথিটা এত সহজ নয়, ছক চলবে না। প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভ ভাবনা চিন্তা করতে হবে। ক্রিয়েটিভ কথাটা বারবার ক্রিয়েটিভ কথাটা বলছি, সৃষ্টিমূলক। অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যে আমরা কিন্তু হোমিওপ্যাথ ডাক্তার যারা, তার প্রত্যেকেই কিন্তু একজন শিল্পী। এই শিল্পী সত্তাটাকে জাগরিত করতে হবে। শিল্পী সত্তারা যদি জাগরিত না করতে পারি, তাহলে আমরা কিন্তু সিমটমের গুরুত্ব বুঝতে পারবো না, সাজাতেও পারবো না। এইটা মাথায় রাখতে হবে। তো সেই জন্যই আজকে এই আলোচনাটার বিষয়, আজকে অনেকেই এসে গেছে, এটা খুব ভালো হলো যেটা পরস্পর মধ্যে একটা আলোচনা করতে পারি। এরপরে আছে একটা একটা করে আচ্ছা, এরপরে এইটা বলুন। আমি প্রশ্ন এবার থাকলে পরে স্যার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। যেটা আলোচনা হচ্ছে সেটার মধ্যে কি না ওর বাইরে? গর্ভকালীন সময়ের মধ্যেই ওখানে আমার এই প্রশ্নটা ছিল যে গর্ভকালীন সময়ে রোগীর সেক্সুয়াল চাহিদা অনেক বেড়ে যায়, এমনকি তার চাহিদাটা হচ্ছে এমন যে সে যদি সারাদিন সেক্স করে সে করতে পারবে, তার মনে হচ্ছে যে আমি সারাদিন সেক্স করতে পারবো। এটা হওয়ার কারণ কি, বা এখানে কি ধরনের থাকতে পারে? কারণটাই বলতে পারবো, তবে এটা ফিজিওলজিক্যাল চাহিদা অনেকের বেড়ে যায়, অ্যাবনর্মাল চাহিদা অনেকের বেড়ে যায়। তবে এই ক্ষেত্রে ওটাকে কিন্তু প্রিভেন্ট করাটা উচিত, নাহলে বাচ্চাটা হয়ে যেতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে প্রথম 3 মাস, পরের লাস্টের 3 মাস। এই সময়টা কিন্তু খুবই বিপজ্জনক, মধ্যখানে চলতে পারে। তবে সেক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে এটা হওয়া উচিত, তবে না না হওয়াটাই ভালো। কারণ আমি বহু কেস গন্ডগোল পেয়েছি এরকম সেক্সুয়াল, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। ফিজিওলজিক্যাল চাহিদাটা তার বাড়তেই পারে কোনো কারণে, আর সেটা সঠিক কারণে আমি বলতে পারবো না, কারণ আমার তো জানা নেই। যদি এখানে আমাদের সিনিয়রদের দিকে জানা থাকে তাহলে বলুন। ইস্ট্রোজেন লেভেল বেড়ে যায়, বেড়ে গেল। ইস্ট্রোজেন লেভেল বেড়ে যায় যেহেতু ট্রোফোব্লাস্ট তৈরি হতে থাকে, সেই জন্য ইস্ট্রোজেন লেভেল বেড়ে যায়। কিন্তু এটা সবারই তো বাড়ে, তাহলে সবার কেন চাহিদাটা আসে? সবার ক্ষেত্রে বাড়লেও সবাই সেটা কন্ট্রোল করতে পারে। এটাই হচ্ছে হোমিওপ্যাথি, ইন্ডিভিজুয়ালাইজেশন। এটাই হচ্ছে হোমিওপ্যাথি, ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, এই হচ্ছে মজার জায়গাটা, এইবার আসল জায়গায় এসে গেছে। তাহলে ওই তাত্ত্বিক ব্যাপারটা হ্যানিম্যান কিন্তু মনে রাখতে, এটা তাত্ত্বিক কথা যে ওটা ইস্ট্রোজেন বেড়ে গেলে এটাই হয়। দেখেছেন, তারা দেখেছেন বলে এই কথা দেখেছেন, তাদের ভুল বলছি না। কিন্তু হ্যানিম্যানের কথা, তার স্বতন্ত্রতা, এটাও যে এই তত্ত্ব কিন্তু সবার ক্ষেত্রে খাটবে না, এইটাই তো স্বতন্ত্রতা, এইটাই তো স্বতন্ত্রতার ব্যাপারটা। স্টিরিওটাইপ কিছু হওয়া যাবে না। যদি হয়ে পড়ি তাহলে আমরা প্রেজুডিস হয়ে যাবো। আমরা যদি মুখস্থ করি মেটেরিয়াল, প্রেজুডিস হয়ে যাবো। আমরা যদি রেপার্টারি মুখস্থ করি, প্রেজুডিস হয়ে যাবো। প্রেজুডিস হওয়ার অনেক রাস্তা আমাদের বর্তমান আছে আমাদের শিক্ষার মধ্যে। প্রেজুডিস হলে হবে না, একদম খোলা ময়দান, খোলা খেলতে হবে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নতুন করে ভাবতে, ওই যে বললাম সৃষ্টিমূলক ভাবনা চিন্তা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই
ওকে বাঁধা চলবে না, ফলে আমাদের দেখতে হবে যে আমরা এই যে প্র্যাকটিশনাল মেডিসিনের যে জ্ঞান বা আমাদের গাইনির যে জ্ঞান আছে, এগুলো আমাদের প্রবাবিলিটিকে মানে মানে ভাবতে সুবিধা করবে, মানে এই হতে পারে, সেইগুলো হতে গেলে আমরা তাহলে ইনভেস্টিগেশন গুলো করতে পারবো। হ্যাঁ, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সবার ক্ষেত্রে একই নিয়ম খাটবে না। এরপরে কি আছে, এরপরে একটা ছোট্ট লাইন আছে, মানিকলাল স্যার বলুন। হ্যাঁ, এবার আছি চেয়ারফুল আফটার স্টুল। চেয়ারফুল থেমে দাঁড়ান, থেমে যান, আর কথা নয়, ওই একটা একটা করে হবে। দীপেন, তুমি যাকে বলেছিলে তারপরের জনকে ধরো, লাস্ট স্যার, যাকে বলেছিলে। তিনি বলেছিলেন, আচ্ছা ডক্টর সাদ্দাম হোসেন ভুঁইয়া, আপনি বলুন। ডক্টর সাদ্দাম হোসেন ভুঁইয়া, আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর সাদ্দাম হোসেন ভুঁইয়া, আপনি আনমিউট করুন। ডক্টর সাদ্দাম হোসেন ভুঁইয়া, তিনি সম্ভবত শুনতে পাচ্ছেন না মনে হয়। আমি পরের দিকে চলে যাচ্ছি। ফাহিমা হায়দার, ডক্টর ফাহিমা হায়দার ম্যাম, আপনি আনমিউট করুন। ফাহিমা হায়দার, ফাহিমা হায়দার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি স্যারের কথা, স্যারের উত্তর দিবেন। হ্যাঁ, স্যার প্রশ্ন করছে। স্যার আপনারা বলেন, আমি শুনি। পায়খানার পর সে কিন্তু আনন্দিত হয় বা আনন্দিত হয়ে পড়ে, তাই তো উৎফুল্ল হয়ে পড়ে। এই যে সিমটমটা যেটা আছে, এটা কি মায়াজাব হতে পারে এবং কেন? ম্যাডাম বলুন আপনি। স্যার এটা সোরা। সোরা সোরা আর পায়খানার পরে, পায়খানার পরে, আগে পায়খানা তারপর আনন্দ। জি স্যার। তাহলে এটা কি হবে? সোরাটা ঠিকই বলেছেন, কিন্তু কেন সোরা সেটা জানতে হবে, সেটা না জানলে গন্ডগোল হবে। কেন সোরা? উৎফুল্ল বোধ করছে, সেটা কাউকে করে দিলাম তাকে, সেটা দিয়ে উৎফুল্ল বোধ করতে পারে, তাই না? জি স্যার। কাউকে মেরেছেও তো কেউ উৎফুল্ল বোধ করতে পারে, কেউ পেয়ে গেছে দিয়েছে, পাঠিয়ে দিয়েছি, সেটা তো উৎফুল্ল। তাহলে উৎফুল্ল হলেই যে তাহলে এই যে পায়খানাটা যেটা, এই যে পায়খানাটা যেটা উনি যে বলে দিলেন, তাহলে এবার একটু বুঝি। হ্যাঁ, ন্যাচারাল ডিসচার্জ বলে, ন্যাচারাল ডিসচার্জ মানে যেগুলো আমাদের পায়খানা, প্রস্রাব, চোখের জল, হ্যাঁ, ঘাম, এগুলোকে সব ন্যাচারাল ডিসচার্জ বলে। ন্যাচারাল ডিসচার্জ মানে কি বুঝেছেন না একবার বলুন? হ্যালো ম্যাডাম, বুঝতে পারছেন স্যারের কথা? জি স্যার। হ্যাঁ জি স্যার, বুঝতেছি, বলেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই ন্যাচারাল ডিসচার্জে যখন আরাম হবে, হ্যাঁ, আরাম হবে, তখন কিন্তু সেটা সরা হবে। যেমন ধরুন, অনেকেই বলে মাথা যন্ত্রণা, একটু কাঁদলে আমার আরাম হয়। কাঁদলে আরাম হয় যদি বলে, তাহলে কিন্তু বুঝতে হবে এটা সরা। আর যদি বলে কাঁদলে বেড়ে যায়, তখন হয়ে যাবে ওটা সাইকোটিক। তার মানে কি, কান্নার পেছনে তার ইমোশন আছে, ভালো করে বুঝ, কান্নার পেছনে একটা আবেগ আছে, তাহলে সেটা তো সরা আছেই। এবার যদি তার ওই জলটা বেরোলে, চোখের জল বেরোলে পরে যদি তার কষ্টটা বেড়ে যায়, তাহলে বুঝতে হবে সরার সঙ্গে সাইকোসিস মিশে আছে। আজকাল মিক্স মায়াজমের যুগ, মিশ্র মায়াজমের যুগ,
লিউসোমাইজমটাকে চেনার উপায় হচ্ছে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো থেকে কিন্তু আমরা চিনতে পারবো। যদি চিনতে পারি তবেই তো আমরা একটা অ্যান্টিমাইজেমিক ওষুধ দিতে পারবো, সিমটমের গুরুত্বটা বুঝতে পারবো। নাহলে কি করে আমাদের হবে? আমি যা বললাম সেটা কি আপনার বুঝতে পেরেছেন আপনি, না আরেকবার বলবো? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ন্যাচারাল ডিসচার্জ মানে আমাদের ঘাম, হ্যাঁ, মুখের লালা বলুন, মুখের বলুন, তারপরে হচ্ছে চোখের জল বলুন, পায়খানা বলুন, প্রস্রাব বলুন, এইগুলো হলে পরে এগুলো বেরিয়ে গেলে যদি সে আরাম বোধ করে তাহলে কি হবে, সেটাকে আমরা সরাতে হবে, সরার সিমটম এটা, ঠিক আছে? এটা পরিষ্কার হয়েছে তো? জি স্যার। আচ্ছা, পরিষ্কার হয়েছে। আচ্ছা, এইটা নিয়ে কারো কিছু বলার আছে? এইটা নিয়ে কারো কিছু প্রশ্ন আছে? একটা কথা বলছিলাম। হ্যাঁ, বলো। আচ্ছা, যদি মলত্যাগ কষ্টকর হয়, তারপরে যদি আরাম বোধ করে তাহলে কি হবে? এটা যদি মলত্যাগ কষ্টকর হয় তারপরে যখন আরাম বোধ করবে সেক্ষেত্রে কি হবে? কষ্টকর হবে, সেখানে সিচুয়েশনটা তো আলাদা, সেখানে সিচুয়েশনটাই তো আলাদা। তার যেমন শক্ত ইটের মতো শক্ত পায়খানা হয়, সেক্ষেত্রে পেটে ফুটে যাবে। পেটে ফুটে গেলে কি সে কষ্ট পাবে না? কষ্ট পাবে, তারপর কিছুক্ষণ পরে সেটা কষ্ট কমে যাবে। তা এই ব্যাপারটাকে তো এর মধ্যে আনা যাবে না। ন্যাচারাল ডিসচার্জ, স্বাভাবিকভাবে যে ডিসচার্জটা যখন ন্যাচারাল ডিসচার্জ স্বাভাবিক ডিসচার্জ। স্বাভাবিকত্ব কি পায়খানার মধ্যে স্বাভাবিকত্ব কি প্রমাণ পাচ্ছে? যে কথাটা আপনি বললেন, স্বাভাবিকত্ব তো প্রমাণ পাচ্ছে না, এই জায়গা। তাহলে সোজা ভাবে ভাবতে হবে, সোজা ভাবে, কোন রকম আরোপিত কিছু করবেন না, নিজে কোনো আরোপ করবেন না। পেশেন্ট যেটা যদি বলে তখন সেটাকে বলতে দেবে, আগে থেকে ভেবে রাখবেন এটা হলে এই দাঁড়াবে, এই ভাবনাটা আগে ছাড়তে হবে। রুগী দেখার সময় নিজেকে মনে করতে হবে কিচ্ছু জানি না, পেশেন্ট বলছে শুনবো। এই হচ্ছে পেশেন্টের গুরুত্ব দেওয়ার জায়গাটা। পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটা। তারপর কি বলেছে তারপরে স্যার বলুন। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি এইখানে আমার একটা সন্দেহ আছে স্যার। পেশাব পায়খানা হলে তো এমনি ভালো লাগবে মানুষের, একে আমি মায়াজামের ভিতরে ধরতে যাবো বা কেন? এটা একটা প্রশ্ন জাগছে। এটা তো ভালো প্রশ্ন, ধরা কি উচিত হবে? তপন, কিছু বলবি? তপন স্যার শুনতে পাচ্ছেন? তপন স্যার মনে হয় চলে গেছেন। চলে গেছে না? আচ্ছা, তাহলে আর সিনিয়র কেউ আছেন? পার্থপ্রদীপ স্যার আছেন। একটা আমরা সিমটমস কাকে বলবো? যখন আচ্ছা আমরা যে খাই, হজম করি, আমরা যে স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, ছাড়ছি, পেচ্ছাপ করছি, স্বাভাবিকভাবে যেটা হচ্ছে সেটা আমাদের কোনো সেন্সেশন হয় কি? কিন্তু যখন দেখা যাবে যে একটা হজমের গন্ডগোল হচ্ছে, সেই সময়তে বোঝা গেল যে আমরা অসুস্থ। এখন পায়খানাটা শক্ত হয়েছে, এই যে ন্যাচারাল, এই মানিকলাল স্যার যেটা বললেন যে পায়খানা করলে তখন আরাম বা কষ্ট কিছুই তার বোধগম্য নয়, পায়খানা হচ্ছে হয়ে গেল, তাহলে সেটা কোনো সিমটমস হলো না। কিন্তু উৎফুল্ল হলো, এই যে উৎফুল্ল হওয়া বা এই চেয়ারফুলনেস, সেইটা যে তার অনুভূতি, এই যে আমি দুঃখিত, খুবই স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে না, একদম আস্তে আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, সকলেরই কি আস্তে আস্তে শোনা যাচ্ছে আমার কথা? না তো স্যার, আমাদের শোনা যাচ্ছে, আমরা ঠিকঠাকই শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনার কোনো প্রবলেম, তাহলে আপনার আবার ইন হন, তাহলে হয়তো শুনতে পাবেন। স্যার কন্টিনিউ করুন। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমার আনন্দ হলো না, নিরানন্দ হলো না, হয়ে গেল, তাহলে এটা কোনো সিমটমস না। কিন্তু যখন এই উৎফুল্ল এইটা যোগ করা হলো, তখনই সেটা সিমটমস হলো। আমি কি ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার, ক্লিয়ার হলো, কিন্তু আমি এই সিমটমটা ধরবো কি করে? পেশেন্ট কি বলবে যে আমি পায়খানার পরে খুবই আনন্দ পাই, বা আমার খুবই অসুবিধা হয়, বা পেশাব করলে আমার কি যে মনের আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না। এটাকে আমি সিমটম হিসেবে বুঝবো কি করে? সিমটমস হিসেবে বোঝার, এটা রুগীরা আইদার বলতে পারে
অথবা এইগুলো আমরা স্বাভাবিকভাবে বোঝাটা সত্যি ডিফিকাল্টিজ, অমর যদি কিছু আলোকপাত করতে পারে করবে, কিন্তু এই যে সিমটমসটাকে পেশেন্টের কাছ থেকে বের করে নেওয়া এটাও তো একটা আর্ট। কিন্তু এই যে আমার পায়খানা হলে আরাম হয় কিনা, সাধারণত আমরা এরকম তো ডাইরেক্ট কোশ্চেন করি না রুগীকে। এখন রুগী যখন একটা স্পন্টেনিয়াস সিমটমস দেয়, ডাক্তারবাবু পায়খানাটা করে আমার খুব ভালো লাগে, খুব আনন্দ পাই, এই কথাটা যখন রুগী বলবে তখন তার গুরুত্ব হলো। কিন্তু আমরা এটা তো নিজে থেকে যে পেচ্ছাপ করে কি আমরা আনন্দ হয়, পায়খানা করে কি আনন্দ হয়, আমরা এরকম লিডিং কোশ্চেন করি না। স্পন্টেনিয়াস সিমটমস রুগী যেটা নিজে নিজে বলে তার গুরুত্ব সর্বাধিক হয়। ক্লিয়ার করতে পারলাম কি ব্যাপারটা? মাথার যন্ত্রণার উপশম এটা তো বহু ক্ষেত্রেই আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। পেচ্ছাপ করলে, যেটা একটা জেলসিমিয়ামেরও সিমটম ওঠে, যে পেচ্ছাপ করলে পারে আমার মাথা যন্ত্রণা কমে যায়, এই রকম ব্যাপারটা। রুগী যদি সেটা যোগ করে তখনই গুরুত্ব হলো, না হলে আমরা এইভাবে তো ডাইরেক্ট কোশ্চেন করতেই পারি না। পায়খানা না হলে অনেকের খিদে পায় না, পেট ভার হয়ে থাকে, ইচ্ছা করে না পায়খানা না হলে। কমন ব্যাপার, এটা হতে পারে তো, আবার অনেকের হয়। স্যার অনেকে এসে বলেন যে ডাক্তারবাবু পায়খানা হয়েছে, আমার খুব ভালো লাগছে, এরকম প্র্যাকটিক্যালি এইটা যে চেয়ারফুল আফটার স্টুল, এটা একটা আমরা ন্যাট্রাম সাল প্রত্যেকে পাচ্ছি, তাহলে আমরা বুঝবো যে এটা আমাদের ম্যাথমেটিকায় স্থান পেয়েছে, তার মানে এটা রুগী বলে, এটা একটা সিমটম। রাজবৃত্তি বোঝাচ্ছে, রাজ বোঝাচ্ছে। হ্যাঁ, চেয়ারফুল হচ্ছে তার মানে সে আনন্দ পাচ্ছে। এবং এই এতক্ষণ যে আলোচনা, স্যার এই পায়খানা করে যে আনন্দ পান, এই যে প্রশ্নটা ডাইরেক্ট লিডিং কোশ্চেন না করে কিভাবে নেওয়া যায় যদি পেশেন্ট না বলে? আমরা তো স্টুল নিই, আপনার পায়খানা কেমন হয়, পায়খানা ঠিক হয় কিনা, ক্লিয়ার হয় কিনা, এইভাবে তো আমরা জেনারেটিস এর এগুলো নিই, জেনারেল গুলো। সেক্ষেত্রে আমরা এইভাবে কিভাবে ডাইরেক্ট লিডিং কোশ্চেন না করে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারি? আমি এইভাবে, না না, আমি আমি কোশ্চেনটা বুঝেছি, কিন্তু এরকম ভাবে প্রশ্ন করতে আমি অভ্যস্ত নই। এখন অন্য কেউ যদি আলোকপাত করতে পারে। কিন্তু স্যার এখানে একটা কথা বলবো স্যার আমি। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। স্যার এখানে তো অনেক সময় পেশেন্টকে জিজ্ঞাসা করা হয় যে আসলে পায়খানা করার পরে আসলে আপনাকে কেমন লাগে, ভালো লাগে নাকি আসলে খারাপ লাগে, এরকম প্রশ্ন তো স্বাভাবিক, এটা তো বিরাট কিছু না। যখন আমরা জিজ্ঞেস করতে পারি সেটাই স্যার বললেন লিডিং কোশ্চেন হয়ে যাচ্ছে। এটা যখন ন্যাচারাল ডিসচার্জের উপরে সাধারণত এই ধরনের কোশ্চেন গুলো আসে না। হ্যাঁ, এখন যখন এই কথাটা আসলো, এইভাবে করলে কি হবে? হচ্ছে না। আমরা লিডিং কোশ্চেন করব পায়খানা বিশ্বাস স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, মানে নেটের সমস্যা। স্যার স্যার বলুন, স্যার শুরু করুন। একটা হতে পারে যেটা, যে আপনার অনুভূতি কেমন হয়, পায়খানা, পেচ্ছাপ, ঘাম এসব হওয়ার পরে আপনার অনুভূতি কিছু হয় কি, এরকম একটা কোশ্চেন করা যেতে পারে। হ্যাঁ, আর যদি পেশেন্ট নিজে থেকে বলে তার গুরুত্ব সর্বাধিক। আচ্ছা, এবার আমি বলি বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই সিমটমটা পাওয়া যায়, প্রায় পাওয়া যায়। হ্যাঁ, বলতে পেরেছি? হ্যালো। হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছি? বাচ্চাদের মধ্যে পাওয়া যায়, বাচ্চাদের মধ্যে এরকম সিমটম বেশ কিছু পেয়েছি। আমার বাচ্চারই ছিল, পায়খানা করার পর তার মুক্তি পাল্টে, তারপর সেদিন নাচ টাচ এইসব ছোটবেলার কথা মনে আছে আমার। পাওয়া যায়। তবে রোগী কিভাবে প্রেজেন্টেশন করে বা আমরা কিভাবে বুঝবো রোগীর কাছ থেকে এই সিমটমসটা আদায় করব কিভাবে, কোশ্চেনটা হচ্ছে এটা। এটা তো মুখস্থ করে হবে না, পেশেন্ট যদি বলে ফেলে স্বতঃস্ফূর্ত ভাবে তাহলে আমরা সেটা
এখন পেশেন্ট তো শুধু ওইটা না পেলে আমি ওষুধ দিতে পারবো না, এমন তো নয়। এটা হ্রাস বৃদ্ধির ব্যাপার আছে, যেহেতু এটা হ্রাস হয় এখানে, যেহেতু তার ওইটা রিলিফ হয়, সেই জন্য আমরা তো এই রিলিফ কথাটা তো যদি বলে সে যে আমার পায়খানা, যেমন অনেক সময় পেশেন্ট বলে পায়খানাটা আমার ঠিক মতন হলে সারাটা দিন আমার কেমন থাকে, এরকম কথা যদি সে বলে, সেই ক্ষেত্রে কিন্তু এটা নেওয়া যেতে পারে। সেরকম পেশেন্ট তো পাওয়া যায়, পায়খানা ঠিক মতো না হলে সারাটা দিন যেন কেমন থাকে, কি কেমন থাকে মানে সেরকম না, কেমন যেন একটা থাকে, এনার্জি লাগে না, লাগে না, পায়খানাটা ঠিক না হলে। গ্যাস ফ্যাস যে হচ্ছে বেশি, এরকম কথা না, পায়খানা ঠিক না হলে গ্যাস হবে, হবে, এগুলো কমন ফ্যাক্টর। কথা হচ্ছে এইরকম পেশেন্ট তো বলে কিছু, এগুলো পাওয়া যায় না তা না, তার সংখ্যায় বড্ড কম। ঠিক আছে, এরপরে আচ্ছা আমি একটা কথা একটু বলি, ন্যাট্রাম সলভ পেশেন্ট ইন জেনারেল তার মুড কিরকম থাকে? হ্যাঁ, ন্যাট্রাম সলভ পেশেন্ট কি ইন জেনারেল চিয়ারফুল? সাধারণত কি চিয়ারফুল থাকে? ন্যাট্রাম গ্রুপের পেশেন্ট চিয়ারফুল ওটা সাময়িকই হবে, সবসময় হবে না। বিশেষ করে ন্যাট্রাম সলভ তো বিষণ্ণতা, উদ্বিগ্নতা, এই সমস্ত সেই জায়গায় দাঁড়িয়ে যখন সে পেশেন্টকে আমরা যদি জেনারেল জিজ্ঞেস করি যে আপনার মন মেজাজ কেমন থাকে, সে সাধারণত সব মন মেজাজ খারাপ থাকার কথাই বলবে। তার মধ্যে হয়তো কখনো কোনো পেশেন্ট বলে ফেললো যে স্যার আমার পায়খানা করে আসার পরে কিন্তু খুব ভালো লাগে, মেজাজটা একটু ভালো লাগে, উৎফুল্ল লাগে, তখন এটা একটা ক্যারেক্টারিস্টিক হিসেবে ধরবো। যদি বলে হ্যাঁ, বলবে, আমরা কখনো খুঁচিয়ে তো আর বার করতে পারবো না। যদি বলে, এখানে কেন্ট যে এটা লিখেছেন, এর লেখাটার কারণই আমার যেটা মনে হয়েছে, যেটা গুরুত্বটা কোথায়, কেন্ট তো গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব না থাকলে সে কথা লেখেন না। উনি লিখেছেন এই জন্য যে ন্যাট্রাম সলভ তো সব জায়গায় স্যাডনেস, অ্যাংজাইটি, এই সমস্ত ভর্তি, অ্যাংজাইটি, তো সেখানে পায়খানা করে আসার পরে তার একটা চিয়ারফুলনেস, এই জায়গাটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক। খুব একটা গ্রুপ স্যাডনেস, একটা গ্রুপই তো স্যাডনেস, তাই না? স্যার একটা বিষয় জানতে চাচ্ছি স্যার, এখানে সোডিক নেচার এবং সাইকোটিক নেচারটা পেলাম, এখানে কি স্যার আমরা সিপ্লেটিক নেচারটা পাইতে পারি কিনা, বলে সেটা কেমন হবে? আছে, আমরা পড়তে পাবো, আছে ন্যাট্রাম সলভের সিভিলিটিক নেচারও আছে, এটাও আছে। ঠিক আছে, আমরা পড়তে পাবো, ঠিক আছে, পড়তে পেয়ে যাবো, চিন্তার কোন। এরপরে কি আছে? এরপরে আমাদের মানিকলাল, মিউজিক মেক্স আর স্যাড, স্যাডনেস, মিউজিক মেক্স আর স্যাড, মিউজিক শুনে সে কি করে, তার মনের কষ্ট বেড়ে যায়। এই মিউজিকে যে অ্যাগ্রাভেশন, এটাকে অ্যাগ্রাভেশন বলে, এই মিউজিক অ্যাগ্রাভেশনটা কিন্তু পুরো ন্যাট্রাম গ্রুপটাতেই আছে, কিন্তু এটার মানে এই নয় ন্যাট্রাম গ্রুপের পেশেন্ট মিউজিক শোনে না, মিউজিক শোনে। কিরকম মিউজিক শোনে? এরা শুধু ওই কিরকম, ওই যে কিরকম গান, স্যাড মিউজিক, কিরকম তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, এই গান শুনবে। হ্যাঁ, তারপরে তারা বলবে তুমি আর ডেকো না, আমি চলে যাই, তার মানে সেই বিরহ বেদনা, এই ধরনের সে গানগুলো গাই। এই ধরনের গানটা তার পছন্দ হবে, মানে তার স্যাড সং গুলো সে শুনতে ভালোবাসে। আর যদিও ন্যাট্রামের পেশেন্টের কিন্তু এই জিনিসগুলো আমরা পেয়েছি। এমনকি ন্যাট্রামের পেশেন্ট কি গান শেখে না, গান গায় না, দেখেছি তার গানের মধ্যে কিন্তু প্যাথোসটা যেন কোথায়, প্যাথোসের গানগুলো সে খুব ভালো গায়। যেমন সতীনাথ মুখোপাধ্যায় প্যাথোসের গানগুলো খুব ভালো গাইতে পারে, সত্যিনাথ মুখোপাধ্যায়ের গলায় দারুণ মানায়। একই জনের গলায় একটা মানায়, তো এই প্যাথোসের ব্যাপারটা শ্যামল মিত্রের গলায় দেখা যাবে রোমান্টিক গানগুলো অসাধারণ লাগে, হেমন্তের গলায় অসাধারণ লাগে। তারপরে তার কি স্যাড সং গান নেই, অনেক কিছু। হ্যাঁ, ফলে এই স্যাড সং এর ক্ষেত্রে কিন্তু সে এইখানে একটা সমস্যা যেটা হয়, সেটা হচ্ছে যে এই মিউজিক তার ভালো লাগে না, বা মিউজিক হলে পরে তার স্যাডনেস আছে, এই যে কথাটা যেটা বলছে, স্যাডনেসটা কিন্তু সিফিলিটিক ইন নেচার। এবং মনে রাখবেন
যে সোরার অনেক মেন্টাল সিমটমের ঠিক অপোজিট ক্যারেক্টারটা হচ্ছে সিফিলিস। এবার এই যে মিউজিক তার ইয়ে লাগে না, এই তার স্যাডনেস লাগে বা তার বিরক্ত লাগে এরকম কিছু বলে, তাকে আমরা ন্যাটটামের কথা ভাবতে শুরু করি। এখানে একটা কিন্তু মজার ব্যাপার আছে, এটা মিউজিকটা তার অসুবিধা করে না নয়েজটা অসুবিধা করে, এটা কিন্তু আমাদের আলাদা করে নিতে হবে পেশেন্টকে জিজ্ঞেস করে। মানে আপনি গান যে বলে না আমার সব ভালো লাগে না, বলে টিভি চালাতে দেয় না মা, এইসব পেশেন্টরা কমপ্লেন করে টিভি চালাতে দেয় না, হ্যাঁ চিৎকার চেঁচামেচি করে টিভি চালালে, হ্যাঁ তোদের কি ওইটা ছাড়া আর কিছু নেই, অন্য কিছু নেই, পড়াশোনা করো অমুক তমুক। পড়াশোনা করতে ভাবলাম তাহলে তো পড়াশোনার জন্য বলছি, কিন্তু তাকে জিজ্ঞেস করে পাওয়া যাচ্ছে না আমার ওসব ভালো লাগে না, ওই নাচন কোদন আমার ভালো লাগে, পরিষ্কার সে বলছে। এইবার এই যে নাচন কোদন ভালো লাগে না, এখানেও কিন্তু আমরা অনেক সময় ঠকে গেছি। ঠকে যাওয়ার পর ওই ঠকলে শিক্ষা বলে, পরে শিক্ষা করে জিজ্ঞেস করলাম যে আপনি যে ভালোবাসেন না বলছেন, আপনাকে আস্তে আস্তে বাজালেও কি আপনি ভালোবাসেন না, এই কথাটা জিজ্ঞেস করতে। এটা যদিও এটা ডাইরেক্ট কোশ্চেন হয়ে যাচ্ছে, হ্যাঁ সেটা নিয়মটা হচ্ছে আপনি যে কতটা জোরে বাজান, কতটা জোরে আপনার টিভি বাজালেই কেমন অসুবিধা, আস্তে বা জোরে এই অপশনটা দিতে হবে। তখন যদি সে বলে না আমার আস্তে আস্তে বাজালে কোনো অসুবিধা হয় না, তাহলে তখন হয়ে যাবে একটা নয়েজ অ্যাগ্রেগেশন। ফলে এইখানে মিউজিক শুনেই চোখ বুঝে লিখে ফেললেন সিমটম, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কিন্তু মিউজিক ওটা নয়েজ অ্যাগ্রাভেশন হতে পারে, এই জায়গাটা আমাদের কিন্তু একটু ভাবতে হবে। এই নয়েজ অ্যাগ্রাভেশন যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সিমটমটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। এইগুলো কিন্তু একটু সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু রেকর্ডিং ভুল হয়ে যাবে। রেকর্ডিং ভুল হলে তো খুব মুশকিল হয়ে যাবে না, তাই না? আচ্ছা, এরপরে এটা তাহলে আপনি সিফিলিসের ইয়েটা পেয়ে গেলেন, সিফিলিসের গল্পটা পেয়ে গেলেন এখানে। এরপরে কি আছে দেখুন, এরপরে কি আছে। হ্যাঁ, এবারে আছি স্যাডনেস ইন দ্য মর্নিং হুইচ পাসেস অফ আফটার ব্রেকফাস্ট। সকালবেলায় দুঃখ ভাব বা নিরাশ ভাব, যেটা ব্রেকফাস্ট মানে প্রাতরাশের পরেই চলে যায়। তাহলে কি হলো, স্যাডনেস ইন দ্য মর্নিং হুইচ পাসেস অফ আফটার ব্রেকফাস্ট, তারপর সকালে টিফিন খেলে পরেই চলে যায়। এটা তো আর আলোচনা করার কিছু জায়গা নেই, এখানটা হয়ে গেল। এখানে আমাদের কি টাইম কি হয়ে গেছে? হ্যাঁ স্যার, 10:53 বাজছে। তাহলে কি আরো কন্টিনিউ করব না এখানেই থেমে যাব? স্যার আর দু একটা লাইন হয়ে যাক। হ্যাঁ আর দু একটা লাইন হয়ে যাক। আর দু একটা লাইন 11টা অবধি অন্তত করো। 11টা পর্যন্ত 5 মিনিট টানা যেতে পারে। আচ্ছা ঠিক আছে। তারপর কি অমরকে এই জায়গাটা একটু স্লিপ করে গেল, বলছে স্যাডনেস ইন দ্য মর্নিং হুইচ পাসেস অফ আফটার ব্রেকফাস্ট। তাহলে এইখানে একটা প্রশ্ন জাগতে পারে যে তার কি ফাস্টিং অ্যাগ্রাভেশন, বা সে তার ব্রেকফাস্ট করার পরে তার ওই স্যাডনেসটা চলে যাচ্ছে। এই বিষয়টা এর মায়োজমেটিক নেচারই আর কি, এই কোশ্চেন গুলো তো আসতেই পারে, এটা ক্লিয়ার করে দিলে ভালো হবে। না, ওটা ফাস্টিং এ তার অ্যাগ্রাভেশন কিনা সেটা তো আমি প্রথমে জিজ্ঞেস করবো না, সেটা বলছে আমার টিফিন খেলে পরে চলে যায়। আমি তো জীবনে স্যাডনেসটা তার মর্নিং এ থাকছে, কিন্তু তার ব্রেকফাস্টের পরে চলে যাচ্ছে, কেন এরকম হচ্ছে? তাহলে এই জায়গাটা আমাদের আমরা জানতে চেষ্টা করতে হবে ফাস্টিং এ তার বাড়ে কিনা, এটা জানতে চেষ্টা করতে পারি। কিন্তু যদি বাড়ে ভালো, না বাড়লে এইভাবে আমাকে চলতে হবে। এটা আমাদের বুঝতে হবে যে এটা তার আছে কিনা, সেটা তো আমরা জিজ্ঞেস করতে পারি। ফলে আমরা কি করবো, প্রথমে যেটুকু স্বতঃস্ফূর্তভাবে পেলাম সেগুলো আগে লিখে নেবো, লিখে নেওয়ার পর তারপর পরে খোঁজাতে থাকবো। প্রথমে এই খোঁজাখুঁজি বেশি করলে মুশকিল হয়ে যাবে, পেশেন্ট কিন্তু মিসগাইডেড হয়ে যাবে, এটা ভয় আছে। কিন্তু যতক্ষণ সে এখানে মনে হয় স্যার একটু গ্যাঁড়াকল আছে। ব্যাপারটা হচ্ছে যে স্যাডনেসটা খাওয়ার পরেই যাচ্ছে কেন, এটাই তো একটা মানে একটা অসঙ্গতি মনে হতে পারে, বা মোডালিটিজ এর কোনো ব্যাপার আছে। এটা কিন্তু স্ট্রাইক করতে পারে যে ব্রেকফাস্টের পরেই যাচ্ছে কেন। ব্রেকফাস্টের পরেও তো থাকতে পারে, কিন্তু ব্রেকফাস্ট করার পরেই যাচ্ছে কেন স্যাডনেসটা মর্নিং এ? খেলে কমে যাচ্ছে, খেলে কমে যাচ্ছে, এই তো ব্যাপার। খাবার পেলে তার আনন্দ হোক বা খাবার পেলে তার মানসিক সন্তুষ্টি হোক। হ্যাঁ এই জায়গায় তো কোশ্চেন। হ্যাঁ, empty alcohol sensation in the morning, এটা তো শরীকে আছে। empty alcohol sensation in the morning। ব্যাপার হচ্ছে যে স্যাডনেস সবাই তো
ওই তার মনের কষ্টটা দুঃখটা তো খেলে পরে কমে না, কিন্তু ন্যাট্রাম সালফেট কমে। তাহলে এটা একটা সিমটমস বটে। তাহলে এর আমি একটা মায়োসিটিক অ্যানালিসিস আর কি, আর এটা এই জিনিসগুলো তো বোঝার আছে। এটা তো শরিক ম্যানিফেস্টেশন, এখানে সোরা সিপিলিস কম্বিনেশন হচ্ছে, স্যাডনেস যখন আছে সিপিলিস আছে। আবার খাবার পরে কমে যাচ্ছে, এই যে তার স্বাভাবিক খাদ্য খাওয়ার পর তার কমে যাচ্ছে, এই যে তার ব্যাপারটা, হ্যাঁ, যে ন্যাচারাল যে ঘটনাটা, এই 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 যে একটা সোরা, এইটা মিক্স বায়োমের ব্যাপার থেকে, সবই তো মিক্স আবার এই জায়গাটাতে সিফিলিস হলে আনন্যাচারাল হাঙ্গার থাকবে না? সিফিলিস হলে আনন্যাচারাল হাঙ্গার থাকবে না? এখানে সবার কি থাকবে সেটা স্বতন্ত্রতা তো সেই জন্যই, থাকতে পারে নাও থাকতে পারে। স্যার এটা মনে হচ্ছে সাইকোসিস হবে, এটা অসঙ্গতি, যে শুধুমাত্র ব্রেকফাস্টে কেন যাবে, শুধুমাত্র ব্রেকফাস্টে কেন যাবে, এটাই তো প্রশ্ন। একদমই তাই, পরে জিজ্ঞেস করতে হবে আপনার লাঞ্চ ডিনার বা বিকেলে খাবার খেলেও কি এরকম হয়? এটা কিন্তু ইজি না, এই জায়গাটা খুব একটা ইম্পর্টেন্ট সিমটম। স্যার তারপর আরেকটা স্যার আছে, ওই স্যাডনেস কেন হবে? সকালে উঠে তো মানুষ তরতাজা হয়, ঘুম থেকে ওঠার পর ফ্রি হয়, আরো ভালো হয়, কিন্তু সেখানে স্যাডনেস চলে আসছে। তো সাইকোটিকের অসঙ্গতি এবং এটাই অসঙ্গতি। মর্নিং অ্যাগ্রাভেশন, সাইকোটিসের খুব আর্লি মর্নিং এর অ্যাগ্রাভেশন, এবং এটাই অসঙ্গতি, এটা একটা সাইকোটিক নেচার। আর ফার্স্ট মর্নিং হলে পর ফার্স্ট মর্নিং এ তো সোরাও থাকে না, না, ফার্স্ট মর্নিং এ সোরাও থাকে। ফার্স্ট মর্নিং এ হলে সোরা থাকে, সোরাও থাকে। আবার যখন নাইটে হবে সেটা সিফিলিসের ব্যাপার হয়, ওয়েদার চেঞ্জ হলে সাইকোটিকও হয়। আর এখানে ব্রেকফাস্ট বলেছে, ফলে ব্রেকফাস্টের যে টাইম, সেই টাইমটাকে কি বলেছে সেটাও একটু ভাববার আছে, কারণ ওর তো মর্নিং এগ্রাভেশন একটা আছে নেট্রাম সালফেট, এবং 8টা-9টার পর থেকে ওর কমে, আর আমরা ব্রেকফাস্ট খাই সাধারণত ওই টাইমে। তাই হয়তো ব্রেকফাস্ট কথাটা বলেছে, আমার যেটা মনে হচ্ছে, আমি কনফার্ম নই। না, 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 কেন্ট এইরকম বলবেন না, কেন্ট এটা করবেন না, তাহলে পরে কেন্ট ওটা মর্নিং বলতে পারতেন, কিন্তু তিনি ব্রেকফাস্ট যখন উল্লেখ করছেন তখন আমরা ওটা ওইভাবে ধরবো না, ওটা ব্রেকফাস্টই ধরতে হবে। কেন্টের এটা সংযোজন, কাজে এটাকে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। আমরা তখন ওই টাইম, স্বপন যেটা বললো, টাইম মডালিটি হিসেবে এটাকে ধরবো না। ব্রেকফাস্ট আফটার অ্যামুলেশন, ওইটাতে তার স্যাডনেসটা চলে যাচ্ছে ব্রেকফাস্ট আফটার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার স্যাডনেসটা চলে যাচ্ছে ব্রেকফাস্টের আফটার। আমার যেমন ধর ভালো খেলে আমার ক্লান্তি দূর হয়ে যায়, যত শরীর খারাপ হোক ক্লান্তি, ভালো করে খেলেই ব্যাস সব পালিয়ে গেল। তাহলে ওইটা কোন মায়াজম? তুই জানিস না এটা? তুই জানিস না ভালো করে খেতে পারলি? না, না, সে ঠিক আছে, কিন্তু আমরা যখন এটা ক্লাসরুমে রয়েছি আমাদের তো শিখতে হবে যে অমর স্যারের খেলে পারে মানে সব ক্লান্তি দূর হয়ে যায়, তাহলে অমর স্যার এটা কোন মায়াজমের অন্তর্ভুক্ত হলো? তাহলে ভাবে খেতে চাইছি বলবি, মনে করবি। কাজী সাহেব নেই আজকে? এইটা স্যার আমি মনে করি স্ট্রং সাইকোটিক সিম্পটম স্যার। এটা একবারে পিওরলি ইনকোঅর্ডিনেশন, একদম নির্দিষ্ট টাইম বলেছে যে ওই টাইমের পরেই যাচ্ছে, একদম অসঙ্গতি। এরকম তো অন্য কারোর ক্ষেত্রে হওয়ার কথা নয়। সাইকোটিকের ক্ষেত্রে ডিসকমফোর্ট আফটার ইটিং এটাও আছে, সাইকোটিক এ খাওয়ার পর ডিসকমফোর্ট এটাও আছে। এটা তো আমরা অসঙ্গতি হিসেবে, এটাও তো একটা ইনকোঅর্ডিনেশন, একদম ইনকোঅর্ডিনেশন। ইয়েস, ঠিক, একদম ঠিক, ওটাও ইনকোঅর্ডিনেশন, ওই জন্য ওটা সাইকোটিক। এটা শরিক এবং সিপিলিটিক দুটোই মিশ্রণ আছে এখানে মূলত, আর খাওয়া সোরার এবং সিপিলিস দুটোরই মিশ্রণ আছে আপাতত যেটুকু কেন্ট বলেছে। এর বাইরে সাইকোটিক ওটা যেটা সৈকত স্যার যেটা বললেন ওটা তো আসতেই পারে। মানে আমার সোজা কথা পসিবিলিটিস গুলো ভাবতে হবে কি কি আসতে পারে। আমার মূল কথাটা হচ্ছে যে চিন্তাটাকে খেলাতে চাইছি, এই চিন্তাটা খেলানোটা অত্যন্ত জরুরি। আচ্ছা, এরপরে কি আছে? আর একটা লাইন কি পড়া যেতে পারে? এই তো পেজটা হয়ে গেল, এটা রেখে দিই এখানে। আর একটা লাইন না, একটা লাইন দরকার নেই, ব্রেকফাস্ট মত থাক, পরেরটা অন্যদিকে চলে যাবে, আমি দেখে নিয়েছি। আন হয়ে গেছে তো, আমার খুশি হয়ে গেছে খাওয়ার পরে আবার এত করে ঠিক করে, এতবার ঠিক, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন।
এইবার না কোশ্চেন না, এইবার হচ্ছে আমাদের সিনিয়ররা এই টোটালটার উপরে কোনো কিছু যদি যোগ করতে চান, যারা যারা বলেছে তারা বাদে কোনো সিনিয়র আছে কিনা দেখো, তাদের তুমি অনুরোধ কর বলার জন্য। ডক্টর নীলকমল বর্মন স্যার, আপনি কিছু যোগ করুন। আজকের ক্লাস কেমন লাগলো, কেমন হচ্ছে স্যার, আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ স্যার, আজকের ক্লাসটা অপূর্ব এবং এত বেশি প্র্যাকটিক্যাল কথা হয়েছে যেটা আমরা খুব কম সময়ে এই ধরনের প্র্যাকটিক্যাল কথাগুলো পাই। এটা শুধু ছাত্রছাত্রীদের জন্য না, আমাদেরও খুব উপকার লেগেছে। আর আমি সব থেকে আগে আমি ডক্টর অর্ণব চক্রবর্তী স্যারকে ধন্যবাদ জানাবো যে প্রেগনেন্সি পিরিয়ডে এই মানে হচ্ছে যে ফিটাসের বৃদ্ধির সাথে মানে ডেভেলপমেন্টের সাথে তার মাসের যে ধরনের চেঞ্জ গুলো আসে এবং তার সাথে যে ধরনের কষ্টগুলো হয়, সেটা যেভাবে উনি ব্যাখ্যা করলেন খুব একদম সুন্দর ভাবে, আমরা যেভাবে পড়েছি সেটাই জানি। হাইপারএমেসিস গ্র্যাভিটেরাম রোগটার নাম, আর এখানে যেটা উঠে এসেছিল প্রত্যেকটা ঠিকই আছে, তবে শুধু থাইরয়েড নয়, অ্যাকচুয়ালি আছে টিএসএইচ বেশি হয় এবং T4 বেশি হয়। এই টিএসএইচ বেশি এবং T4 বেশি হওয়ার জন্য এই ধরনের হাইপারএমেসিস গ্র্যাভিটেরাম চলতে থাকে। আর অসঙ্গতি তো একটা ব্যাপার আছে, অনেক মহিলা বলে না খুব একটা কষ্ট পায়নি, আবার কেউ বলে যে আমি এতই কষ্ট পেয়েছি যে পার্থপ্রতিম স্যার যেটা পরের দিকে বললেন যে খুব সম্ভবত উনি বললেন যে ডেলিভারির পরেও হয়তো দেখা গেছে যে বেশ কিছু ধরনের কষ্ট থাকে, এগুলো তো অ্যাকচুয়ালি ডিজিজ কন্ডিশন। এখানে দুটো বুঝতে হবে, প্রেগনেন্সির সময় একটা মজার ঘটনা ঘটে, ফিজিওলজিক্যালি নর্মাল না প্যাথোলজিক্যালি অ্যাবনর্মাল। ফিজিওলজিক্যালি নর্মাল বলে একটা কথা আছে, অর্থাৎ কোন সময় অসুস্থতা থেকে আমরা নর্মাল বলে মেনে নেবো। প্রেগনেন্সির সময় মর্নিং সিকনেসটা কিন্তু একটা অসুস্থতার মধ্যে পড়ে না, ওটাকে আমরা ফিজিওলজিক্যাল নর্মাল বলি। সেটা যদি কখনো বিশদভাবে আলোচনা হয় সেটা বলবো। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে যেটা স্টুল নিয়ে আলোচনা হচ্ছিল, হ্যাঁ এই ধরনের হয় না, তবে এটা শরিক নেচার তো নিশ্চয়ই, যাদের স্টুল মানে কি বলবো স্বাভাবিক যে সকল এক্সক্রিয়েশন যেগুলো বেরোয় সেগুলো স্বাভাবিক হয়। দেখবেন অনেক পেশেন্টই কিন্তু ওই পায়খানার সময় আতঙ্কে ভুগতে থাকে। যদি মার্শলের রুগী, একদম নাম ধরে বলছি, মার্শলের রুগীরা হলে আতঙ্কে ভুগছে যে পায়খানা তার কখন শেষ হবে আর কিভাবে কষ্টের সাথে শেষ হবে। তাহলে এই যে সিফিলিটিক নেচার বা সাইকোটিক নেচার আর এই শরিক নেচার সত্যি খুব সুন্দরভাবেই পাওয়া যায়। হ্যাঁ অনেকের ক্ষেত্রে আমরা তো প্রশ্ন করি না, কিন্তু এই অমরনাথ স্যার যেটা বললেন বাচ্চাদের মধ্যে, দেখবেন বাচ্চাদের মধ্যে সালফারের রোগীরা যেরকম দৌড়ে পালাচ্ছে পায়খানা না করার মানে ভয়, আর ঠিক তেমনি অনেক শিশু আছে পায়খানা করলে তার বেশ দীপ্তি, ও দাদু পায়খানা হলো 2 দিন পরে, এই যে তার বলা, এখান থেকে কিন্তু আমরা ওই ফেজটাকে ধরে নিতে পারি। এইটুকু সংযোজন করে আজকের কথাটা শেষ করছি। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। আমাদের মাঝে আরো আবার স্যার ক্যালকিরিয়া কার্ভের পেশেন্ট পায়খানা না হলেও কোনো অসুবিধা হয় না, বলতে পায়খানা না করতে বললেই ভালো হয়। তাহলে বেঁচে যায় 2 দিন পায়খানা না হতে পারলে, সেটাও ঠিক। কনস্টিটিউশন অ্যাকুমুলেশন, ক্যালকেরিয়া কাপ কনস্টিটিউশন অ্যাকুমুলেশন, মজার ব্যাপার। তাহলে স্যার ফিজিওলজি কি হবে স্যার? ফিজিওলজির নিয়ম অনুসারে পায়খানা জমলে তো তার কষ্ট বাড়ার কথা স্যার। এখানে হ্যানিম্যান কি কাণ্ড করে গেছে বলুন দেখি। স্যার আমাদের মাঝে গিরিধর বিশ্বাস স্যার আছেন, তিনি যদি কিছু বলেন। শুনতে পাচ্ছেন স্যার? আজকের ক্লাস কেমন লাগলো, কেমন হচ্ছে স্যার? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। ক্যালকেরিয়া কার্ভে বলছে মানে পেশেন্ট ফিলস বেটার when constipated, মানে এটা হচ্ছে যার লুজনেসটা বা অ্যাসিডিটি লুজনেস তার পায়খানা বারে বারে হয় বলে সে কনস্টিপেশন হলে মনে করে যে ভালো, কিন্তু কনস্টিপেশন দীর্ঘদিন সময় থাকলে তো ভালো হয় না। তো এই জন্যই মনে হয় ক্যালকেরিয়া কার্ভ যে পেশেন্ট, ক্যালকেরিয়া কার্ভ পেশেন্ট যদি কনস্টিপেশন থাকে, যার লুজনেসটা বেশি হয়, তখন কনস্টিপেশন থাকলে সে মনে করে যে না ঠিকই আছে। আর মর্নিং সিকনেস এর কথা যেটা বলা হলো, এটা হচ্ছে এগুলো খুব সমস্যার ব্যাপার। যে ম্যাল অ্যাসিমিলেশন যেখানে বেশি হয় সেখানে সে সকালবেলা ম্যাল অ্যাসিমিলেশন বেশি হলে সব তার একটা উইকনেস ফিলিং হচ্ছে,
তো যখন একটু খাওয়া দাওয়া করলো, করার পরে তার কিছুটা যে আবার নতুন করে সে এনার্জি পেলো, তখন সে মনে করে একটু ভালো আছে। একটু এই সিমটম গুলো কতটা গুরুত্ব আছে সেটা বলা একটু মুশকিল। আর নেট্রাম সালফের এতক্ষণ যে আলোচনা হলো, প্রেগনেন্সির ব্যাপারটা আমি অত ভালো বলতে পারবো না। এখানে নীলকমল স্যার যা বলেছেন খুব সুন্দর করে বলেছেন, বা অর্ণব স্যার বলেছেন সেটা ভালো। এটা আমার নতুন করে শেখা হলো, এটা আমি খুব থাইরয়েডের ব্যাপারটা খুব ভালো করে জানতাম না। আর নেট্রাম সালফের যে জিনিসটা, যে সকালবেলা ভালো থাকা না থাকা, এটা কতটা গুরুত্বপূর্ণ এটা বলা মুশকিল। নেট্রাম সাল যে পায়খানা হলে ভালো লাগে এরকম অনেকে বলে, যে ডাক্তারবাবু এটা ছেঁড়া বেড়া পায়খানা হয়ে গেলে ভালো হতো। তো নেট্রাম সাল যখন কনস্টিপেশন থাকে তখন এরকম তার মনে হতে পারে, আবার নেট্রাম সালফেট যখন লুজনেস হয় বেশি তখন কি এরকম মনে হবে? তো এই কন্ট্রাডিক্টরি সিমটম গুলো হচ্ছে মানে কিছুটা বিভ্রান্ত করে দেওয়া আমাদেরকে, এরকম হতে পারে। তো মেইন সিমটম গুলো হচ্ছে সেখান থেকে হচ্ছে আসল ব্যাপার। যেমন এই যে আত্মহত্যা করার ইচ্ছা, কিন্তু এটা হচ্ছে যে তার কিছুটা সিভিলিটিক টেন্ডেন্সি, কিন্তু টেন্ডেন্সি হলেও যেহেতু তার মধ্যে সুরা আছে, সাইকোসিস আছে, মেইনলি সাইকোসিস, তখন তাকে আবার বলছে না আত্মহত্যা করে কি হবে, ওটা তো আত্মহত্যা করে তো কোনো লাভ নেই। যে মিক্স মাহাজমের অনেকগুলো টেন্ডেন্সি আছে, এই টেন্ডেন্সি গুলো আমাদের নেট্রাম সালফেটের মধ্যে খুব উৎকট ভাবে প্রকট। এই পর্যন্ত বলে, জানি না কি বললাম, এ পর্যন্ত বলে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আর পার্থপ্রতিম স্যার, আপনাকে একটু বলছি, মানে আমার একটু ইচ্ছা আছে, আমরা শুধু নিয়েই গেলাম দিলাম না কিছু। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার সাথে একদিন হরিনাম ক্লাসে আমরা এটা আলোচনা করব। পরে আমাদের অ্যাডমিনকে জানিয়ে দেবেন যদি আপনি রাজি থাকেন। আমি আপনার সাথেই বলতে চাইছি, মানে এটা আমার একটু ইচ্ছাও। তো এই পর্যন্ত এটা ভালো হবে স্যার, খুব সুন্দর হয় যদি হয়। এটা এটা আমরা চাইছি এটা হোক। আর গিরিধর বাবু যেটা বললেন না, ক্যালকেরি কার্পের যেটা কনস্টিপেশন সিমটমসটা, এটা অতি উত্তম একদম। মানে যখন লুজ স্টুল থাকে সে তারপরে বা সেই রকম অবস্থায় যদি ক্যালকেরিয়া কার্ভের যদি কনস্টিপেশন হয় তবে গিয়ে বেটার ফিল করবে। এই সিমটমটাকে এইভাবেই আমাদের অ্যানালাইজ করতে হবে বা প্রেজেন্টেশন করতে হবে। মনে হচ্ছে এটা ভালো, এটা একটা ভালো এবং সঠিক মনে হচ্ছে। স্যার তাহলে কালকে একটা ঘোষণা আছে স্যার, কালকে আপনার ওই অজয় দাস স্যারের আমাদের ক্লাস আছে, সবাই থাকবেন। স্যারের টপিক হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স। কালকে অজয় দাস স্যারের ক্লাস আছে। তাহলে স্যার আজকে এই পর্যন্তই থাক। একটা প্রশ্ন করে নি, মানে যোগ করে নি, যখন পায়খানার কথা উঠছে এইখানে অন্য কোথাও আছে কিনা দেখা নেই, আর্লি মর্নিং ডায়রিয়া বা এই যে সকালবেলা যে পায়খানার ব্যাপারটা, মোডালিটিস ব্যাপারটা আছে, নেট্রাম সালফ আছে রেপার্টরিতে, কিন্তু ওখানে বলছে একটু চলাফেরার পরে ওটা যায়। আর সালফার হচ্ছে একদম আর্লি, মানে ড্রাইভস হিম টু টয়লেট, মানে তাকে পায়খানা দিতে বাধ্য করে, ঘুম ভাঙার ব্যাপারটা। এইটা এইটা একটা স্ট্রাইকিং ব্যাপার আছে মনে হচ্ছে। আবার ব্রায়ানি আছে, নড়াচড়া করলেই পায়খানা শুরু হবে, নড়তে শুরু করলেই পায়খানা শুরু হবে। এরকম কয়েকটা জিনিস একটু মনে পড়লো। স্যার কালকে আমি দেখছি যদি হয় করবো আমি হোস্ট। ঠিক আছে স্যার। স্যার কিছু বলেন। অমরনাথ চক্রবর্তী স্যার। হ্যাঁ আর কি এগোনো যায়? হ্যাঁ আজকে শেষ করে দিই, আর এগিয়ে কি হবে? কুণাল স্যার, আর আচ্ছা আর কেউ আছেন? আর দেখো আমি ভুলেই যাই, কুণাল স্যার আছেন। ভুলে গেলে চলবে স্যার কুণাল স্যার আপনি যোগ করুন কিছু।
কুণাল স্যার আছে, দেখো ইয়ে স্যার আছে, হামিমউদ্দিন আছে কিনা, জাহাঙ্গীর স্যার আছে কিনা। আজকে যোগ করার কিছু নেই স্যার, আমি অনেক পরে জয়েন করতে পেরেছি। তাহলে হামিমউদ্দিন স্যার আছে কিনা দেখো, জাহাঙ্গীর স্যার আছে কিনা দেখো, তারা তো শিক্ষক এখানকার, তাদের তো একটু জাহাঙ্গীর স্যার আছেন, এস এম জাহাঙ্গীর স্যার আছেন, তিনি যদি কিছু যোগ করেন। তারা তো শিক্ষক এখানকার, তারা তো যোগ করতেই পারেন। ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আপনি এই ক্লাসের উপর কিছু যোগ করুন। স্যার শোনা যাচ্ছে? তিনি মিউট হয়ে আছেন, আনমিউট হয়নি এখনো। আনমিউট করতে পারবে না তুমি? আমি তো পারবো না স্যার, আমি আনমিউট থাকলে মিউট করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, কায়দাগুলো তো জানি না আমি। এস এম জাহাঙ্গীর স্যার, আপনি আছেন? শুনতে পাচ্ছেন? হামিমউদ্দিন স্যার আছে কিনা দেখো, হামিমউদ্দিন মনে হয় অ্যাড হয়েছিলেন, তিনি চলে গেছেন এপ্রিল নিচে। আচ্ছা, আর কোন সিনিয়র আছে? আছি স্যার। ও স্যার দেখতে পাইনি আমি, ঠিক আছে। হামিমউদ্দিন স্যার, আমি আসলে একেবারে শেষ দিকে জয়েন করেছি স্যার, আমি ব্যস্ততার জন্য জয়েন করতে পারিনি প্রথম দিকেই স্যার, তো শেষে একটু শুনেছি, পুরো ক্লাস তো স্যার আসলে শুনতে পারি নাই, কালকে ইউটিউব থেকে শুনে নিব। শেষে তো স্যার অনেক ভালো লেগেছে, ইন্টারেকশন খুবই ভালো হয়েছে স্যার, আমি এতটুকুই বলবো, আর কিছু বলার নেই স্যার। ইয়ে স্যার, জাহাঙ্গীর স্যার আছে কিনা দেখো, জাহাঙ্গীর স্যার বা অন্য কোন স্যার আছেন কিনা দেখো। জাহাঙ্গীর স্যার আছেন, তিনি তো হচ্ছেন না, তিনি হয়তো বুঝতে পারছেন না হয়তো। আর স্যার আমি তো দেখতে পাচ্ছি না, আমি একটু দেখি এবার। স্যার আপনি একটু দেখুন। কাজী সাহেব আছে কিনা? কাজী সাহেব ছিলেন তো, চলে গেছেন। কাজী সাহেব ছিলেন? হ্যাঁ, কাজী সাহেব আমি বলতে দেখিনি, কে কি ছিলেন আমি দেখিনি, আমি এইবার দেখছি, এবার দেখতে শুরু করেছি। আর কে আছে সিনিয়রদের মধ্যে, কেউ আছেন কি? বিশ্বনাথ দত্ত স্যার আছেন। উনি কি শুনেছেন পুরোটা যে আলোচনাটা হয়েছে? ডক্টর বিশ্বনাথ দত্ত শুনেছেন মানে মাঝে মাঝে। বিশ্বনাথ দত্ত স্যার, আপনি শুনতে পাচ্ছেন? আমি এখন ট্রেনে আছি, হ্যাঁ, তবে আমি একটু একজন অমর স্যারকে বলবো যে ওই যে মাথার যে চুল গজিয়েছিলেন, যেটা একজন মাথার টাকে যে ওই উল্টো রাঙা যে চুল, ওইটা একটু বলছে, ওইটা কি একটা ওষুধ দিয়ে উনি দিয়েছিলেন, ওই ঘটনাটা একটু বললে পরে ভালো হয়। ওটা ক্যালকেরিয়া কার্ড ঠিক হয়েছিল। ওটা ব্যাপারটা হচ্ছে যে ওই প্রেগনেন্সির সময় উনি ছাই খান, ছাই জোগাড় করে খান, সারাদিনই প্রায় মুখে ছাই থাকে। হ্যাঁ, অন্য সময় খান না, কিন্তু এই যে পিকুলার ব্যাপার, এই যে সব সময় ছাইটা মুখে দিয়ে আছে। অনেকে আছে ছাইটা খায় কি টিফিনের পর খায়, অনেকে ভাত খাবার পরে খায়, এটা তবু একটা ব্যাপার আছে। যে সবসময় প্রায় সেই ইয়ের মতন, ওই খৈনির মতন ভেতরে ঢুকিয়ে রেখে দেয়, তার তো র্যাঙ্কটা অনেক হাই হয়ে গেল। এই র্যাঙ্কটা হাই যখন হয়ে গেল, সেখানে ওই দেখবেন ক্যালকেরিয়া আছে, নাইট্রিক অ্যাসিড আছে, আরো কয়েকটা ওষুধ আছে। এটাকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলাম ওই পেশেন্টটার জন্য। তারপরে অন্যান্য সিমটম গুলো নিয়ে আমি ক্যালকেরিয়া মাস দেড়েকের মধ্যেই মাথার চুল গজাতে শুরু করে, এবং পরবর্তীকালে মানে মাথা ভর্তি ঝাড় চুল, মানে এটা মানে না দেখলে এটা বিশ্বাস করা যায় না। আর এই টাক নিয়ে একটা কথা বলি, আমার উল্টোডাঙ্গা চেম্বারটা কিন্তু একজনের টাকে চুল গজিয়েই হয়েছিল, তিনি করে দিয়েছিলেন। তার টাকে চুল ছিল বিশাল, আরেকটা ঘটনা ছিল তার জন্য বলছিলাম। হ্যাঁ, তার সেক্স ছিল না, একদম সেক্স ছিল না, যার জন্য বউয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে এই এখানে থাকতে দেশে বউ পড়ে থাকতে। সে আমার ওষুধ দেওয়ার পর তার টাকে চুলও গজায় এবং তার ইয়েও করে। তা সে লোকটা তখন আমাকে বলে যে আমি মোটেই ভালো লোক নয়, তার ইতিহাস সব বললো আর কি। তা আমাকে বলে আপনাকে সময় তো বলিনি, আপনি আমাকে খারাপ ভাববেন, তাই কপাল গনে ওটা আর কি লাকি হিট হয়ে গেছে।
নাহলে ওই সিটটা পেয়ে যাই হোক সেটা পরবর্তীকালে উনি বলেছেন না আমি জীবনে আপনার একটা উপকার করব, তখন আমি একজনের চেম্বারে আমি স্টেশনে নেমেছি, আমি এটাই বলতে যাচ্ছিলাম অমর স্যারের একটা মাথার চুল গজিয়ে একটা চেম্বার উপহার পেয়েছেন, এটা একটু বললে ভালো হয়। মানে কোন মেডিসিন দিয়েছিলেন নাকি একটা বলেছিলেন? মনে নেই এখন। নাম বলেছিলেন একটা ইয়েতে আমাদের মেট্রোপলিটন কলেজে যখন হয়েছিল, ওই রাজনৈতিক নেতা এক নেতার এসছিলেন, সেই নেতা আপনাকে একটা চেম্বার উপহার দিয়েছিল। না এটা অন্য, না এটা ও দেয়নি, রাজনৈতিক নেতা না, ও এখানকার ইয়ে আর কি, একটু এককালে গুন্ডা গুন্ডা ছিল আর কি। আচ্ছা ঠিক আছে ডক্টর দীপেন, তাহলে আলোচনা শেষ করে দিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। আচ্ছা কুণালের সঙ্গে একটু আলোচনা করা দরকার আমাদের। এখানে জয়দেব স্যার কি বলতে চাইছেন, আপনি বলুন। আমি তো আমার চক্রবর্তী স্যারকে বলতাম, ওর সাথে যোগাযোগ করার দরকার ছিল, আমার দরকার ছিল খুব। অমরনাথ চক্রবর্তী স্যারটা যোগাযোগ করার খুব দরকার ছিল। আমি এইখানে কোর্স থেকে রোগী সংগ্রহ করাটা একদম পছন্দ করি, পরিষ্কার করে সবার সাথে বুঝতে পারছি, কিন্তু ক্রিটিক্যাল কেস ছিল একটা স্যার। এটা আমি পছন্দ করি না, কারণ এটা তো আমাদের তো একদম ফ্রি সার্ভিস, তো না এখানে ব্যক্তিগতভাবে এটা বুঝতে পেরেছেন, যার জন্য আমি চট করে কাউকে নাম্বারটা বলছি তো। না স্যার, আমি আপনাকে ফেসবুকে মানে আপনার মেসেঞ্জারে মেসেজ করছি, আপনি রেসপন্স করছেন না, ওই জন্য বললাম। হ্যাঁ ফেসবুকে আপনাকে মেসেঞ্জারে আমি মেসেজ করেছি, সেটা আমি জানি না, কারণ আমি দেখেছি বলে সময় পাই না। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমাদের ব্যক্তিগত আলোচনাগুলো যদি আপনি ব্যক্তিগত কেস গুলো, তাহলে কি করে হবে? আমার নিজের কেস, সেটা তো আমি এখানে প্ল্যাটফর্মে আলোচনা করতে পারি না, সেই জন্য সেগুলো তো আপনাকে একটু দেখতে হবে। আপনি কোনো কথারই উত্তর দেন ও করলাম না, আমি ইন্ডিভিজুয়াল করতে গেলে পাগল হয়ে যাবো। আমার কাছে প্রতিদিনই 10টা 12টা 15টা অনুরোধ আসে, এটা কি ওষুধ হবে, ইয়ে হবে, তা আমি যদি এগুলো না 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 ওইসব না, অনুরোধ না, আমার ব্যক্তিগত সমস্যাগুলো আমি আমি একটু বলি এরকম এই বিষয়টা নিয়ে করণ ঘটক স্যারকে এর আগেও বলেছিলাম। স্যার আপনার তো দেশে, আপনি তো ইন্ডিয়াতেই থাকেন, সরাসরি স্যারের চেম্বারে চলে যাবেন স্যার। আরে সেটাই তো স্যারের কাছে, সেটাই আমার অনুরোধ। স্যার আপনি আমার চেম্বারের অ্যাড্রেসটা দেন যে সেখানে যাব। হ্যাঁ আমি রিকোয়েস্ট করবো আপনাদের যে সোশ্যাল মিডিয়াতে স্যার কোনোদিনও মেডিসিন আপনাদের দিবে না, আপনারা সারা আমি এই কথাই বলিনি, আমার যে কোনো ব্যক্তিগত শেষ, আমি তো স্যারের চেম্বারে যাব তো, সেটার জন্য স্যারের চেম্বারে চলে যাবেন, স্যারের চেম্বারে সরাসরি যাবেন, এই বিড়ম্বনায় পড়তে হবে না। আর স্যার এইগুলো এখানে বললে স্যার আর আসবে না। আমি এখানে বলতেই চাই না। আপনাকে আগেও বলেছিলাম যে সাগর স্যার, যে আমি এইখানে বলবো না, এটা আমার ব্যক্তিগত কেস, আমি স্যারের সঙ্গে পার্সোনালি আলোচনা করবো। আমি যার জন্য স্যারের চেম্বারে গিয়ে বুঝতে পেরেছি। আমি এগুলোকে এড়িয়ে চলি ওই কারণে, কারণ ব্যাপার হচ্ছে এখানে তাহলে ভাববে যে এই যে আমি একটা আলোচনা সভা করেছি, আমি এখানে একটা পেতে রেখেছি, আমি এখান থেকে রোগী সংগ্রহ করবো। আমি এইসব বদনাম শুনতে রাজিও না, আর আমি এটার উদ্দেশ্য নিয়ে করিও না, কারণ আমরা আমাদের যেসব আপনার বলার জন্য আমি এই মাইন্ডে বলিনি আপনাকে স্যার, সরি স্যার, খুবই দুঃখিত স্যার, আমি জানার জন্য আপনি এই মাইন্ডে বুঝতে পারছি, আপনি এই মাইন্ডে বাস্তব পরিস্থিতির দেখুন, গোটা ফেসবুকে কিন্তু ব্যাপার হচ্ছে যে এইসব পছন্দ করে আমরা এড়িয়ে চলি। এখানে আমরা সবাই মিলে শিখবো, জানবো, এটা আমাদের মূল উদ্দেশ্য, ঠিক আছে? এখন ধরুন ইন্ডিভিজুয়াল হয়েছে স্যার, টপিকটা ইয়ে করুন, দরকার নেই টপিক নিয়ে আলোচনা করার। যে যাই হোক, আমাদের কুণাল স্যারের সাথে একটু কথা ছিল, আর এখানে বলবেন? এখানে এটা বলা যেতে পারে, এটা ওই তো আমি বিকেলবেলা বা পরে ধরতে পারলাম, আমি একটা পোস্টিং করবো বলে আর ধরতে পারলাম না না, সেই এটা শেষ করে দিন, আমরা কথা বলে নেবো। হ্যাঁ আলোচনা ঠিক আছে। পার্থপ্রদীপ স্যার,
হ্যাঁ, কি বলুন? আপনার খাওয়া দাওয়া হয়েছে তো স্যার আজকে? হ্যাঁ, খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ, আমি খেয়েই জয়েন করেছি। আমরা খেয়েই জয়েন আবার আপনি খাবো। ঘুমিয়ে পড়বেন? কিছু কথা আছে? হ্যাঁ, হ্যাঁ, বলুন। এখন না পরে। স্যার, আমরা ফোন দেবো আপনাকে। একটু পরে ফোন। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, রাখছি তাহলে। গিরিধর বিশ্বাস স্যার আছেন তো? হ্যাঁ, তিনি আছি। আছেন। স্যার আপনিও থাকবেন একটু। বেশি কথা না, আমার অল্প কটা কথা বলবো। ক্লাস, আমাদের ক্লাস নিয়েই করবো, আমার ক্লাসে নিয়ে আলোচনা। ডক্টর